দেখো আমরা করছিলাম কি এই চ্যাপ্টারটা সিগনিফিকেন্স ডেরিভেটিভের শুরুতেই আমরা এরর ফাইন্ডিং করছিলাম, তাই না? তাহলে এই এররগুলো, এই এরর ফাইন্ডিং বা ত্রুটি আমরা ফাইন্ড করছিলাম, যে ত্রুটিগুলো আমাদের তিনটে টাইপের ছিল। এমনি একটা নর্মাল ত্রুটি ছিল, যেটাকে যদি y ইকুয়াল টু এফ এক্স তোমার কাছে কার্ভ ডিনোট করা হয়, তাহলে এর ত্রুটি বলেছিলাম যে তুমি ডেল ওয়াই ফাইন করবে, সেই ডেল ওয়াইটাই হলো তোমার ত্রুটি। এবার ডেল ওয়াই কি করে ফাইন করব? আমরা বলেছিলাম যে y ইকুয়াল টু এফ এক্স যদি তোমার কাছে কার্ভ হয়, তাহলে তুমি ডিওয়াই ডিএক্স ফাইন করছো, তাহলে সেটা তুমি ডেফিনেটলি পাবে এফ ড্যাশ এক্স। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স। এবার এটাকেই আমরা লিখতে পারবো ডেল ওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডেল এক্স। তাহলে এইটুকুটা ফাইন্ড করব, ডেল ওয়াইটাই বার করলে আমাদের কাছে আলটিমেটলি ত্রুটিটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে এই যদি ত্রুটি হয়, তাহলে দেন আমরা ত্রুটিটা ফাইন্ড করা শিখেছিলাম। এটা হচ্ছে নর্মাল ত্রুটি বা এরর, আরেকটা অ্যাবসলিউট এরর, আরেকটা হচ্ছে তুমি নর্মাল যেটা আপেক্ষিক এরর যেটা বলছিলাম, সেটা হচ্ছে কি বলেছিলাম, ডেল ওয়াই বাই ওয়াই তুমি ফাইন্ড করবে, যেটা আরেকটা ত্রুটি। তার মানে কি না, আমি যেটা পাবো ডেল ওয়াই তাকে ওয়াই দিয়ে ডিভাইড করে দেবো। ঠিক আছে? আর একটা পার্সেন্টেজ এরর বলেছিলাম বা শতকরা ত্রুটি, সেটা কি বলেছিলাম, ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100 করবে। তাহলে এই 100 করলে যেটা পাবো সেটা পার্সেন্টেজ এরর বেরিয়ে আসবে। তাহলে ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100 করবো, করলে এটা পার্সেন্টেজ এরর। আর ডেল ওয়াই বাই ওয়াই একটা ত্রুটি, আর একটা ডেল ওয়াই যেটা পেয়েছিলাম সেটা আরও একটা ত্রুটি আমরা পেয়েছিলাম। তাহলে এই হলো তিনটে ত্রুটি ছিল আমাদের সামের মধ্যে, বা আমরা এইটাকে অ্যাপ্লাই করে তিনটে ত্রুটি ফাইন্ড করেছিলাম। তাহলে এটার উপর বেস করেই আমরা এগোবো। এটা আমি একদম প্রাথমিক কিছু, যেটা আমাদের না জানলে নয়। যারা ভুলে গিয়েছো এইটুকুটা জানলে আপাতত হয়ে যাবে। তো আমরা একদম বাংলা বইতে যেটা 21 নম্বর সাম আছে, সেই 21 থেকে বলছি। তো ফার্স্ট অফ অল একদম 21 বলি। 21 নম্বর সাম কি বলছে একবার একটুখানি দেখো। 21 বলছে একটা বাড়ি থেকে 30 ফুট দূরে। ঠিক আছে? দেখো আমি এটা একদম পুরো ডায়াগ্রাম এঁকে ভালো করে বুঝিয়ে বলছি, বাট তোমরা করার সময় ডায়াগ্রাম আঁকার কোনো প্রয়োজন হবে না, এমনি নর্মালি করতে পারবে। তো কি বলেছে, বলছে একটা বাড়ি থেকে 30 ফুট দূরে ভূমিতে একটি বাতি জ্বলছিল। ঠিক আছে? তাহলে 30 ফুট দূরে বলেছে। এবার বলছে 6 ফুট হাইটের একটা লোক, যেটা কিনা ওই বাতির কাছ থেকে প্রতি সেকেন্ডে 5 ফুট বেগে বাড়ির দিকে হাঁটতে থাকে, এবং বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফুট, তখন কি হারে দেওয়ালে তার ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে। ঠিক আছে? আশা করি কোশ্চেনটা খুব ভালো বুঝলে না, আমি একটা ডায়াগ্রাম ড্র করি, করলে আরামসে বুঝতে পারবে। ধরো তোমার কাছে এটা একটা বাড়ি, এই বাড়ি থেকে অনেকটা দূরে, সেই দূরে করতো তত 30 ফুট দূরে। ঠিক আছে? তো 30 ফুট দূরে একটা বাতি জ্বলছে। ক্লিয়ার? একটা লোক, যে লোকটা কিনা একটা এরকম হাইটে আছে, তাহলে এখান থেকে এই বাড়ি থেকে যদি আমি এইটা কানেক্ট করি বাতিটাকে, তাহলে বাড়ি থেকে এতটা দূরে একটা বাতি জ্বলছে। আর একটা 6 ফুট হাইটের লোক, যেটা কিনা এই দিক দিয়ে এই বাড়ির দিকে হেঁটে যাচ্ছে, সেই লোকটি ধরো এইরকম পজিশনে আছে। ঠিক আছে? তাহলে এই লোকটির হাইট হচ্ছে 6 ফুট। ভালো করে ক্লিয়ারলি বুঝবে। তাহলে এই হচ্ছে আমার ডায়াগ্রাম। তাহলে ভালো করে বোঝো। তাহলে যখন এইখানে বাতিটা জ্বলছে, তাহলে এই লোকটা এই বাতিটার সামনে আছে, তাহলে এই লোকটার ছায়াটার দৈর্ঘ্য কোথায় পড়ছে? দেওয়ালে পড়ছে। অথবা এই লোকটার সামনে যে স্পেসটা আছে, সেই স্পেসটাতে এই লোকটার ছায়াটা পড়ছে বা শ্যাডোটা পড়ছে। তাহলে এই হচ্ছে একটা বাড়ি এবং 6 ফুট হাইটের একটি লোক, যেটা কিনা এই বাতির দিক দিয়ে হেঁটে হেঁটে কোন দিকে যাচ্ছে? এই বাড়ির দিকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাকে এখানে কি বলেছে, যে প্রতি সেকেন্ডে 5 ফুট বেগ। তার মানে ভেলোসিটিটা, মানে ডিস্টেন্সের ডেরিভেটিভটা, তাহলে আমাকে তো ভেলোসিটি, তাহলে সেই ভেলোসিটিটা কত হবে? ডেফিনেটলি সেই ভেলোসিটিটা হবে আমার কাছে তোমার 5 ফুট বেগ বলেছে, বা 5 ফুট হচ্ছে ভেলোসিটি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার কাছে কোয়েশ্চেন নর্মাল। তো এই পজিশন থেকে আমি এইখানে কি বলতে পারি দেখো তো বাবা।
আমি ডেফিনেটলি এই পজিশন থেকে আমি এখানে বলতে পারবো যে এইটার ছায়ার দৈর্ঘ্যটা আপাতত এই ডি, এখান থেকে আমি একটা নাম দিই, ধরো সাপোজ এটা এ, ভালো করে বোঝো, এটা হচ্ছে আমি একটা নাম দিচ্ছি, এটা এ, এটা হচ্ছে ধরো বি, দেন এটা সি, এটা ডি, অ্যান্ড এটা হচ্ছে ই। ক্লিয়ার? তাহলে এইটার এই হাইটটা, এটা বিসি হচ্ছে লোকটার হাইট, সেটা হচ্ছে ধরো সাপোজ 6 ফিট। ক্লিয়ার? ডিটা তাহলে কত হবে? ডি ডেফিনেটলি ওয়াই হবে। তাহলে ডিটা আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই। ওয়াইটা কি? ওয়াইটা ডেফিনেটলি আমি বলতে পারবো ডিটা মানে এই লোকটার ছায়াটার দৈর্ঘ্য এই ডি। ডিটা বাড়িটা আরেকটু লম্বা হবে হয়তো। তাহলে ছবিটা কোথায় দাঁড়ালো কি, যে বিসি একটা লোক যেটা কিনা এই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে এবং এর ছায়ার দৈর্ঘ্যটা ডি। এবং যত এগিয়ে যাবে, কোয়েশ্চেন হলো যে ছায়ার দৈর্ঘ্যটা কমছে কতটা, মানে এই দেওয়ালের ছায়ার দৈর্ঘ্যটা কত হারে বা কি হারে কমতে থাকবে। তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে ভালো করে বুঝবে। তাহলে আমি এখন বলতেই পারবো যে বিসি হচ্ছে মানুষটার হাইট, যেটা হচ্ছে 6 ফিট। এত কিছু লিখতে হবে না, আমি শুধু এখানে কোয়েশ্চেনটা সলভের জন্য শুধু লিখবো বিসি ইকুয়াল টু 6 ফিট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাইটটা। ক্লিয়ার? তাহলে এটা যদি হাইট হয়, এ থেকে সি এই ডিস্টেন্সটা সাপোজ আমি বললাম এক্স। তাহলে এই এক্সটা, এ থেকে সি এটা হচ্ছে এক্স। কেন বলছি ভালো করে বোঝো। তাহলে এ থেকে সি পর্যন্ত কি ডিস্টেন্স বাবা? এক্স হচ্ছে ডিস্টেন্স এ থেকে সি এর। তাহলে এই ডিস্টেন্সটা কে কভার করেছে? এই মানুষটা। কারণ এ বাতির দিক দিয়ে এগিয়ে গিয়ে এই পজিশনে এসে দাঁড়িয়েছে যখন, তার সে তাহলে ডিস্টেন্স কভার করেছে কতটা? এক্স ডিস্টেন্স। এবং এই এক্স ডিস্টেন্স কভার করতে গিয়ে তার হচ্ছে বেগ কত হয়েছে বা ভেলোসিটি কত হয়েছে? 5। তাহলে ডিস্টেন্সের রেসপেক্টে যদি টাইমের ডেরিভেটিভ করা হয়, ডিস্টেন্সকে টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে ডেফিনেটলি তুমি বলবে যে এটা তার ভেলোসিটি হবে। তাহলে ভেলোসিটিটা তুমি ডেফিনেটলি বলতে পারবে 5 ফিট পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে এর ভেলোসিটি। তাহলে 5 ফিট পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি। এবার এটা তো বিসি তুমি 6 ফিট পেয়েছো, আর সি থেকে ই এই পর্যন্ত ডিস্টেন্স আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 15 ফিট। এবার তুমি বলবে স্যার এটা 15 ফিট কি করে হচ্ছে? কারণ কোয়েশ্চেনে আমাকে দেখো বলেই দিয়েছে যে লোকটি যখন বাড়ি থেকে 15 ফিট দূরে থাকে তার ছায়ার দৈর্ঘ্য কি হারে কমে। তাহলে এইটা আমি সাপোজ ধরে নিলাম 15 ফিট। তো এই পর্যন্ত আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে ঘটনা হলো 6 ফিট একটা লোক, যেটা বাড়ি থেকে দূরত্ব তার 15 ফিট, আর এইটা হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য যেটা কিনা ওয়াই। ক্লিয়ার? এবার দুটো ট্রায়াঙ্গেল তুমি পারছো। দুটো ট্রায়াঙ্গেল দেখো, এই জায়গাটা বুঝবে, এটা কিন্তু ক্লাস 10-এর একটা ইউজ হচ্ছে ফর্মুলা, যেটা সদিশতা চ্যাপ্টারে তোমরা করেছো। তাহলে এইটা হলো একটা ট্রায়াঙ্গেল অ্যান্ড পুরো বড়টা মিলে আরো একটা ট্রায়াঙ্গেল। তাহলে দুটো ট্রায়াঙ্গেল তুমি পাচ্ছ। এই দুটো ট্রায়াঙ্গেলের আমি যদি সদিশতার রেসপেক্টে বলি, তাহলে এখন আমি বলতে পারবো প্রথমত আমি বড় ট্রায়াঙ্গেলটা নিচ্ছি। কোন বড় ট্রায়াঙ্গেল? এডিই। তাহলে প্রথমে এডিই এই ট্রায়াঙ্গেলটা যদি নেই, তাহলে বড় ট্রায়াঙ্গেলের রেসপেক্টে আমি ডেফিনেটলি বলতে পারবো যে ডিই ডিভাইডেড বাই বিসি, এটা নিলাম। তাহলে ডিই ডিভাইডেড বাই কোনটা নিলাম? ডিই ডিভাইডেড বাই বিসি। মানে বড় ট্রায়াঙ্গেলের রেসপেক্টে আমি নিলাম ডিই ডিভাইডেড বাই বিসি। এবার আমি ছোট ট্রায়াঙ্গেলের রেসপেক্টে যদি নেই, তাহলে এখন আমি বলতে পারবো দেখো এই এই ডিভাইডেড বাই এসি। এবার তুমি বলবে স্যার এটা কি করে এলো? ভালো করে বোঝো, ক্লাস 10-এর জিনিস এটা, আমি নতুন কিছু 11-এর কোনো কিছুই বলছি না বা 12-এর কিছুও বলছি না। আমি দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি, একটা হচ্ছে বড় ট্রায়াঙ্গেল ডিএই, আর একটা ছোট ট্রায়াঙ্গেল নিয়েছি বিসিএ। এই দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি। এবার এই দুটো ট্রায়াঙ্গেলের রেসপেক্টে আমি ডি ডি নিয়েছি, বা তুমি এরম ভাবে লিখতে পারো এটাকে, আমি রাফে দেখাচ্ছি তোমায়। তুমি এইভাবে লিখতে পারো, বড় ট্রায়াঙ্গেলের লম্ব নাও বাই ভূমি নাও। ক্লিয়ার? ছোট ট্রায়াঙ্গেলের আবারও সেম ভাবে তুমি লম্ব নাও বাই ভূমি নাও। তাহলেই তো এই জিনিসটা পাবে। এইটা হয়তো তোমার বুঝতে একটু অসুবিধা হবে,
আমি বড় ছোট মিলিয়ে বলছি। তাহলে এইটা নিলে আশা করি বুঝতে পেরেছো। ডি বাই এই ইকুয়াল টু বিসি বাই এসি, ডিই বাই এই ইকুয়াল টু বিসি বাই এসি, মানে এটার লম্ব বাই ভূমি, এটার লম্ব। তুমি যদি বলো স্যার আমি ভূমি বাই লম্ব নেবো, তাও নিতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে এটা সদিশতার রেসপেক্টে এটা আমি বলতে পারি যে এই রেশিওটা সমান হবে, এবং এই জায়গাটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে ডি ইকুয়াল টু তুমি কি পেয়েছিলে? ওয়াই পেয়েছিলে। বিসি কত পেয়েছো? বিসি ডেফিনেটলি তুমি আমি আগেই লিখে দিয়েছি, এটা 6। এই কত পেয়েছো? এ থেকে ই, তাহলে এ থেকে ই পর্যন্ত তুমি কত পেয়েছো? তাহলে এ থেকে ই পর্যন্ত তুমি বলতে পারবে স্যার এটা 30 ফিট। কেন 30 ফিট হবে? কারণ দেখো, কারণ ডেফিনেটলি তুমি এখানে বলতেই পারবে যে এটা হচ্ছে 30। তাহলে এ থেকে ই পর্যন্ত তোমার কাছে এটা 30 হলো। তাহলে 30 কেন? তাহলে বাতিটা 30 ফুট দূরে জ্বলছে বাতি থেকে, মানে বাড়ি থেকে। তাহলে এটা 30 হলো। তাহলে এটা যদি 30 হয়, এবার এসি কত? এসি ডেফিনেটলি তুমি বলবে যে স্যার এটা এক্স হবে। ক্লিয়ার? তাহলে ওয়াই বাই 6 ইকুয়াল টু 30/x, এখান থেকে তুমি পাবে এক্স ওয়াই ইকুয়াল টু 180। ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 180। এবার এক্স এর ভ্যালুটা 50 হবে। তুমি বলবে কেন? কারণ এক্স ইকুয়াল টু 15 এই কারণে বলছি, কারণ পুরোটাই তো 30 ফিট। তাহলে পুরোটা যদি 30 ফুট হয়, তাহলে এখান থেকে এর দূরত্ব 15 ফুট যদি হয়, তাহলে এ থেকে সিও 15 ফুট হবে। তাহলে এ থেকে সিও 15 ফুট হয়েছে। তাহলে এ থেকে সি যদি 15 ফুট হয়, তাহলে এখন ওয়াই কত পাবো বাবা? ওয়াইও তুমি হচ্ছে 15 ফুট পাবে। সরি, ওয়াই তুমি 12 ফুট পাবে। কেন? কারণ এক্স এর ভ্যালু তুমি এখানে 15 পুট করো, তাহলে 15 যদি পুট করো, ওয়াই ইকুয়াল টু 180/15। তাহলে 180/15 যদি করো, দ্যাট ইজ 12। তাহলে এটা তুমি কত পেলে? 12 পেলে। তাহলে এটা যদি 12 পাও, তাহলে এখন ভালো করে বুঝবে, আমি যদি এই রেসপেক্টে বলি, একদম এই ইকুয়েশনটা থেকে আমি ডেরিভেটিভ ফাইন্ড করছি, যে এটা যদি ডেরিভেটিভ করি, তাহলে এক্স কে রেখে ওয়াই এর ডেরিভেটিভ তাহলে ডিওয়াই ডিটি হবে, প্লাস ওয়াই কে রেখে এক্স এর ডেরিভেটিভ ডিএক্স ডিটি হলো, ইজ ইকুয়াল টু কত বাবা? 180 ডেরিভেটিভ হচ্ছে 0। আমাকে কোশ্চেন কি করেছে? যে ছায়ার দৈর্ঘ্যটা, যে শ্যাডোটা পড়ছে, সেই শ্যাডোর যে দৈর্ঘ্য সেটা কি হারে কমতে থাকে, তার মানে কি ডিওয়াই ডিটিটাই ফাইন করতে বলেছে, তাই না? তাহলে ডিওয়াই ডিটিটাই ফাইন করতে আমাকে কোশ্চেনে বলেছে। তাহলে ডিওয়াই ডিটি যদি আমি ফাইন করতে পারি, কারণ এই টোটালটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর চেঞ্জ মানেই টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিটি দরকার। তাহলে এই ইকুয়েশন থেকে ডিওয়াই ডিটি বার করব, যেখানে এক্স এর ভ্যালু তুমি পেয়েছো কত? 15, পুট করে দাও। তাহলে ডিওয়াই ডিটি দরকার, প্লাস ওয়াই এর ভ্যালু তুমি কত পেয়েছো? 12। ডিএক্স ডিটি কত পেয়েছো? 5, ইজ ইকুয়াল টু 0। তাহলে এই রেসপেক্টে যদি আমি বলি, তাহলে আরামসে ডিওয়াই ডিটি কিন্তু আমি পেয়ে যাব। তাহলে ডিওয়াই ডিটি কত হবে বাবা? ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে 12/560/15 মাইনাস এটা 4, দেয়ার 4 -4। তাহলে সেকেন্ডে 4 ফুট করে কমছে। তাহলে আমার অ্যান্সার কত? ডেফিনেটলি -4 হবে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি তুমি বুঝেছো, কোনো অসুবিধা নেই। একবার ভালো করে দেখো উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত কি কি করেছি। ডায়াগ্রামটা আঁকাটা জরুরি নয়, কিন্তু অঙ্কতে ডায়াগ্রামটা কিন্তু লাগবে। শুধু বোঝার জায়গা হলো এটুকুই, যে এইখানে যে সদিশতাটা, এই সদিশতার জায়গাটা বোঝো, এটা সব জায়গায় কাজে লাগবে। বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি করেছি, ছোট ত্রিভুজের লম্ব বাই ভূমি করেছি। সেম ভাবে বড় ত্রিভুজ কেউ যদি এইটা অ্যাপ্লাই করে তাও হবে। বড় ত্রিভুজের লম্ব ডি বাই ছোট ত্রিভুজের হচ্ছে বড় ত্রিভুজের ভূমি হচ্ছে এই, ছোট ত্রিভুজটার হচ্ছে লম্ব বিসি, আর ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। তাহলে এটা লম্ব বাই ভূমি, এটাও লম্ব বাই ভূমি, এই দুটো ইকুয়াল করেছি, দেন পর 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 ক্যালকুলেশনটা করেছি। তাহলে এই হচ্ছে তোমাকে ফুল একটা সাম। ভালো করে দেখো, দেখে কি ডাউট হচ্ছে কোয়েশ্চেন করো।
সরি 22টা চলো দেখো 22তে যাব নেক্সট। কি বলেছে দেখো, এটাও ঠিক সেম একটা সাম। বলছে যে একজন বালক একটি ঘুড়ি ওড়াচ্ছিল, ঠিক আছে, ঠিক তার পরের কোয়েশ্চেন, একজন বালক একটি ঘুড়ি ওড়াচ্ছিল, ঘুড়িটির উচ্চতা 160 ফিট। তাহলে ঘুড়িটির উচ্চতা বলছে 160 ফিট। তখন বালকটি থেকে ঘুড়ির সুতোর দৈর্ঘ্য 200 ফুট বলেছে। ভালো করে বোঝো, একজন বালক একটি ঘুড়ি ওড়াচ্ছিল এবং একটা ঘুড়ি ওড়াচ্ছিল, সেই ঘুড়িটার বলেছে দৈর্ঘ্য কত, ঘুড়িটার দৈর্ঘ্য হচ্ছে 160 ফুট। ভালো করে বোঝো, 160 ফুট বলেছে ঘুড়িটার দৈর্ঘ্য। তাহলে 160 ফুট বলছে, আর বালকটি থেকে ঘুড়ির সুতোর দৈর্ঘ্য হচ্ছে 200 ফুট। ক্লিয়ার? এবার বলছে বালকটি থেকে অনুভূমিক তলের সমান্তরালভাবে ঘুড়িটি ঘন্টায় 5 মাইল বেগে উঠতে থাকে। তাহলে আমি একটা ছোট্ট ডায়াগ্রাম ড্র করি, তাহলেই বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে তোমার কাছে একটা ঘুড়ি, ঘুড়িটা হচ্ছে ভূমি থেকে এই এই ডিস্টেন্সটা কভার করছে। তাহলে এটা যদি কভার করে, তাহলে এখন এটা হচ্ছে ভূমি। তাহলে ঘুড়িটা আমরা নিশ্চয়ই জানি যে ঘুড়িটা একদম সরাসরি লম্বভাবে ওড়ে না, তাহলে এইভাবে উঠছে ধরো ঘুড়িটা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘুড়িটা। এবার এখানে বলছে দেখো ঘুড়িটির উচ্চতা 160 ফুট, তাহলে এটা নিশ্চয়ই 160 ফুট হচ্ছে, 160 ফুট। এবার 160 ফুট যদি হয়, এবার ভালো করে খেয়াল করো যে এইটা 160 ফুট। এবার সুতোর দৈর্ঘ্য কত বলেছে বাবা? সুতোর দৈর্ঘ্য এখানটায় আমাকে ডেফিনেটলি বলেই দিয়েছে, দেখো ঘুড়ির সুতোর দৈর্ঘ্য 200 ফুট। এবার বলছে যে বালকটি কি হারে সুতোটা ছাড়ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন। আমি একটা নাম দিয়ে দিই, যেমন তেমন PQR বা ABC, এটার নাম দিলাম। ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা আমি এক্স কনসিডার করছি, আর এ থেকে সি এর ডিস্টেন্স ধরো ওয়াই কনসিডার করছি। তাহলে কোয়েশ্চেনটা বোঝো, কি হারে ছাড়ছিল মানে কি, ডিওয়াই ডিটি। কারণ এইটাই তো সুতো, কারণ এইখানে যদি এই সি বিন্দুতে বালকটা দাঁড়িয়ে আছে, তাহলে এইখানে হচ্ছে বালকটা দাঁড়িয়ে আছে, এখান থেকে ঘুড়িটা উঠছে উপর দিকে। তাহলে এই থেকে যদি ঘুড়িটা ওড়ে, তাহলে এ এখান থেকে সুতো ছাড়ছে, তার মানে এসি এর দৈর্ঘ্য বাড়তে থাকছে। তাহলে এসি এর দৈর্ঘ্য যদি বাড়তে থাকে, তাহলে আলটিমেট আমাকে ডিওয়াই ডিটি ফাইন করতে বলেছে, আর কিছুই বলেনি, কোয়েশ্চেনের মধ্যে এটাই চেয়েছে। তাহলে এবার আমি এইটাকে সলভ করছি, ভালো করে বোঝার চেষ্টা করি আমরা যে এটাকে সলভ করব কিভাবে। তাহলে এটাকে আমি সলভ করব হচ্ছে এইভাবেই আমরা সলভ করতে পারি, যে এই রেসপেক্টে আমরা যদি এটাকে সলভ করি, তাহলে এখন আমি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, একটা ইকুয়েশন তৈরি করি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি বলতে পারবো যে এটা হবে ওয়াই স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমি এক্স এর রেসপেক্টে যদি ফাইন করি, তাহলে এখানটায় ভালো করে বুঝবে ডিওয়াই ডিটি আমি কত বলেছে বাবা, ডিএক্স ডিটি ডেফিনেটলি বলেছে যে, ভালো করে বোঝো ডিএক্স ডিটিটা কেন ওখানে বলেছে, যে ঘুড়িটি ঘন্টায় 5 মাইল বেগে উঠতে থাকে। তাহলে 5 মাইল বেগে উঠতে থাকলো মানে কি, 5 মাইল বেগে উঠতে থাকছে, তার মানে কি যত 5 মাইল বেগে উঠতে থাকবে মানে কি এ আরো যত সরতে থাকবে, তাহলে এই বিসি ডিস্টেন্সটা বাড়তে থাকবে। ধরো ঘুড়িটা এই পজিশনে আছে, ও এই পজিশন থেকে ঘুড়িটা ধরো এই পজিশনে চলে এলো, তাহলে এই পজিশনে আসলো মানে এইটা বেড়ে গেল, এসির দৈর্ঘ্য বেড়ে গেল, তার মানে বিটা সরে এই এর রেসপেক্টে সরাসরি চলে আসবে। তাহলে এক্স এর রেশিওটা বা এক্স এর যে তোমার হার সেটা বাড়তে থাকবে। তাহলে এখন আমি বাবা বলতে পারবো, এখান থেকে এক্সটা আমি ফাইন করে নিতে পারি, যে এক্স ইকুয়াল টু কত হবে বাবা, ডেফিনেটলি এক্স স্কোয়ার বা এক্স ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 160 স্কোয়ার। এবার ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু তোমার কোয়েশ্চেনেই বলে দিয়েছে যে 200 ফুট, এর ঘুড়িটার সুতোর দৈর্ঘ্য 200 ফুট। তাহলে 200 তুমি
পুট করে দাও, 200 স্কোয়ার মাইনাস 160 তার স্কোয়ার ইকুয়াল টু, তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তুমি বলতে পারো। হয়ে গেল। তাহলে 200 আর 160 যদি তুমি অ্যাড করো তাহলে এটা পাবে হচ্ছে 360 ইন্টু, তাহলে এটা হচ্ছে 20 থেকে 160 মানে 40, তাহলে এটা পেলে তুমি। তাহলে এটা যদি পাও তাহলে ডেফিনেটলি এই ভ্যালুটা তুমি বলতে পারবে কত, তাহলে এটা হচ্ছে তোমার 14400 হচ্ছে মনে হয়, হ্যাঁ 14400, তাহলে দ্যাট ইজ 12 একটা জিরো হবে, তাহলে 12 একটা জিরো হলো, তাহলে এই রেশিওটা তুমি বলতে পারবে এটা হচ্ছে। তাহলে এইটা যদি হয় তাহলে এখন এই রেসপেক্টে আমি 120 পেলাম, কত এক্স এর ভ্যালু 120 পেলাম, তাহলে এক্স এর ভ্যালু যদি 120 পাই, এবার তুমি পাবে দেখো ডিএক্স ডিটি কত বলেছে বাবা, 5 বলেছে। ক্লিয়ার? তাহলে ইকুয়েশনটা আবারও লিখে নিচ্ছি, তাহলে ইকুয়েশনটা তোমার কাছে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 160 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আমি এখানে এখানে লিখেই রেখেছি যে আমার ডিওয়াই ডিটিটা দরকার, আমি এটাকে ডেরিভেটিভ করি, তাহলে 2 ডিএক্স ডিটির ভ্যালু কত বাবা, 2x ডিএক্স ডিটি প্লাস 160 স্কোয়ারের ডেরিভেটিভ কত, ডেরিভেটিভটা কনস্ট্যান্ট তাহলে 0 হবে, আর এটা 2y ডিওয়াই ডিটি পেলাম। ক্লিয়ার? তাহলে আমার দরকার এই ইকুয়েশনটা থেকে ডিওয়াই ডিটির ভ্যালু। কেন ডিওয়াই ডিটির ভ্যালু? আমাকে বলেছে সুতোটা কি হারে ছাড়ছিল, তাহলে সুতোটার দৈর্ঘ্য আমার দরকার, তাহলে সুতোটার দরকার, তাহলে 2 এক্স এর ভ্যালু তুমি বার করেই রেখেছো, এক্স এর ভ্যালু ডেফিনেটলি এটা পাবে হচ্ছে 120 ইন্টু ডিএক্স ডিটি কি পাবে, ডিএক্স ডিটি অবভিয়াসলি 5 পাবে, 2 ওয়াই এর ভ্যালু কি পাবে, 200 পাবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু ডিওয়াই ডিটি, তাহলে 2 2 ক্যান্সেল আউট করে দাও, দেয়ারফর ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ 120 ইন্টু 5 ডিভাইডেড বাই 200, তাহলে 5 4 যা 4 3 যা, তাহলে 3 মাইল পার ঘন্টা, তাহলে এই বেগে সুতোটা ছাড়ছিল। ক্লিয়ার? এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 23। দেখো 23 নম্বর সামনে আসি, এটা পজ করে দিলাম। দেখো 23 কি বলছে ভালো করে বোঝো, 23 নম্বর সাম 23 বলছে একটা অক্ষ, ওই একটা কোনো শঙ্কু আছে যার অক্ষটিকে উলম্ব করে একটা পাত্র তৈরি করা হয়েছে। কি রকম? আমি একটা ছবি আঁকলে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো এই একটা শঙ্কু আকৃতির একটা পাত্র, শঙ্কু আকৃতির একটা পাত্র আছে, এই পাত্রটিকে উলম্ব করে রাখা হয়েছে, মানে উল্টে রাখা হয়েছে। ক্লিয়ার? তাহলে উল্টে যদি রাখা হয় তাহলে এখানে একটা এই হচ্ছে তোমার শঙ্কু আকৃতির একটা পাত্র আছে। এবার দেখো ভালো করে বুঝবে, তাহলে এই হচ্ছে তোমার কাছে, এটার যদি হাইট বলি, এটা একটা শঙ্কু আকৃতির পাত্র, ভালো করে বোঝো। তাহলে এই রেসপেক্টে, তাহলে এইটা হচ্ছে শঙ্কু আকৃতির পাত্র, যেখানে কিনা ভালো করে বোঝো, এখানে কোয়েশ্চেনে বলেই দিয়েছে
প্রতি মিনিটে 88 ঘনমিটার জল এখানটায় পাম্প করে ফেলা হচ্ছে। তার মানে এর মধ্যে জল ফেলা হচ্ছে, যে জলের প্রতি মিনিটে 88 ঘনমিটার মানে কি, তার মানে ভলিউম যদি ভি বলি, ভালো করে বোঝো, ভলিউম যদি তোমার কাছে ভি হয়, মানে এর ভলিউম বা আয়তনটা যদি আমি বলি ভি, তাহলে এই আয়তনের যদি আমি চেঞ্জ বলি তাহলে ডিভি ডিটি হবে। তাহলে এইটা টাইমের রেসপেক্টে এটা বলেছে 88, তার মানে এই হারে এর মধ্যে জলটা ফেলা হচ্ছে। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন হলো এর অর্ধশীর্ষ কোণ। অর্ধশীর্ষ কোণ বলতে এই পুরো কোণটাকে শীর্ষ কোণ বলবো, অর্ধশীর্ষ মানে অর্ধেক শীর্ষ, তার মানে এই কোণটা, এই কোণটা কত হবে, 45 ডিগ্রি হবে এই কোণটা। অর্ধশীর্ষ কোণ বলেছে 45 ডিগ্রি। এবার বলছে যে এই পজিশনে দাঁড়িয়ে বলছে যখন জলের গভীরতা 2 মিটার, তখন জলতল মানে কি হারে বাড়তে থাকবে, জলের গভীরতা যখন 2 মিটার। তার মানে আমি আরেকটুখানে যদি বলি, তাহলে দেখো এখানে জলের গভীরতা বলেছে, জলের গভীরতা বলেছে 2 মিটার। তাহলে জলের গভীরতা যখন 2 মিটার মানে এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যে জলের গভীরতা এখন এই জায়গাটায় জলের গভীরতা হচ্ছে 2 মিটার। তাহলে এখন জলের গভীরতা 2, তাহলে আমি এর ব্যাসার্ধটাকে মনে মনে আর বলি, তাহলে ব্যাসার্ধটা আর, আর পুরোটার উচ্চতা এইচ। ঠিক আছে? তাহলে এইটা ব্যাসার্ধ হচ্ছে আর, আর আর এই পুরো উচ্চতাটা এইচ। আর এইখান থেকে এই উচ্চতা মানে জলের গভীরতা এখন কত, 2 মিটার। এটা হচ্ছে জলের গভীরতা। তাহলে এই যদি জলের গভীরতা যদি 2 মিটার হয়, তাহলে এই রেসপেক্টে বলছে যখন জলের গভীরতা 2, তখন জলের যে বৃদ্ধি বা হ্রাসের হারটা কি বলেছে, এটা আমার হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এখন ভালো করে বোঝো, তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কি বলতে পারবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে লম্বটা এইচ আর ভূমিটা হচ্ছে আর, আর এই কোণটা কত, 45 ডিগ্রি। তাহলে আমি বাবা বলতে পারবো যে tan 45 ডিগ্রি এটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তুমি বলবে লম্ব এইচ, ভূমি আর, তাহলে tan 45 ডিগ্রির ভ্যালু কত বাবা, 1 ইকুয়াল টু বলতে পারবো এইচ বাই আর। দেয়ারফোর এইচ ইকুয়াল টু কত হবে, আর হবে। তাহলে আমি এইচ ইকুয়াল টু আর পেলাম। তাহলে আমি আগেই বলেছি বাবা ডিভিডিটি কত, 88। কেন? কারণ আমাকে বলেছে এর মধ্যে জল প্রতি মিনিটে 88 ঘনমিটার জল ঢালা হচ্ছে। তার মানে আয়তন তো ভি, তাহলে টি এর রেসপেক্টে জলটা এখানে তোমার, টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, তাহলে সেখানেই আমি জলের যে বেগ বা এর আয়তনের যে হার, সেই আয়তনের হার 88 হবে। আমাকে না এই প্রত্যেকটা অঙ্কে কোশ্চেন পড়ে আগে বুঝতে হবে না কি দেওয়া আছে, মানে প্রতি মিনিটে এত হারে জল ভর্তি হয়, তার মানে কি আয়তনের ডেরিভেটিভ বলেছে, তার মানে ডিভিডিটি ইকুয়াল টু 88। ক্লিয়ার? এবার যেহেতু এটা একটা শঙ্কু, তাই না, তাহলে এটা যদি একটা শঙ্কু হয়, তাহলে তুমি বলবে স্যার এর আয়তন হবে ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। একদম ঠিক বলছো। তাহলে এটা আয়তন হবে। তাহলে এখান থেকে আমাকে কোশ্চেন কি বলেছে, কোশ্চেনে বলেই দিয়েছে যে জলতল, জলতল মানে আমার এখানটায় ডেফিনেটলি জলতল বলতে আমাকে এখানে আর অথবা এইচ দুটোই যেহেতু সেম, তাহলে আমি দুটো রেসপেক্টে ফাইন করব, আর এর রেসপেক্টেও করতে পারি বা এইচ এর রেসপেক্টেও করতে পারি, নো ডাউট, কোনো অসুবিধা নেই। যেহেতু আমাকে এখানে বলেছে জলতল অবনমনের হার, তার মানে জলতল বলতে তুমি এখানে বলতে পারো যে স্যার জলতল বলেছে মানেই এটা হচ্ছে ডেফিনেটলি এইচ হবে, কারণ এইচ হচ্ছে জলের উচ্চতা। তাহলে এইচ যদিও হয় আর আরও যদি ফাইন করি, দুটোই সেম হবে। তুমি বলবে কেন? কারণ এখানেই পেয়েছি দেখো এইচ ইকুয়াল টু আর, তাহলে আমি এখানে এইচ এর জায়গায় আর বসিয়ে দিতে পারি। তাহলে তুমি এখন বলতে পারবে ভি ইকুয়াল টু 1/3 পাই আর কিউব হবে। ক্লিয়ার? তাহলে ডিভি বাই ডিআর এটা মানে কি, 1/3 পাই আর কিউ এর ডেরিভেটিভ 3r স্কোয়ার হবে। তাহলে 3r স্কোয়ার যদি হয়, তাহলে 3 ক্যান্সেল আউট, পাই আর স্কোয়ার হলো। এখান থেকে আমি এখন বলতে পারবো, ভালো করে বুঝবে, যে ডিভি, তাহলে ডিভি ইকুয়াল টু
পাই আর স্কোয়ার ডি আর। এবার তুমি বলতে পারো যে স্যার এটা তো হচ্ছে ডিভি বাই ডিটি ছিল, তার জায়গায় এইটি বসাবো। তার মানে আমি ডিভি বাই ডিটি মানে বোথ সাইড ডিটি দিয়ে ডিভাইডও করতে পারি। আর না হলে আমি একেই যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাও হবে। তার মানে আমি বলতে চাইছি একটা ডিভি/ডিটি 88, তাহলে ডিভিটাও 88 হবে। তুমি এখন কোয়েশ্চেন করতে পারো যে কেন? কারণ তুমি যদি এইখানে যদি এই জায়গাটা থেকেও যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাও সেম রেজাল্ট পাবে। তার মানে আমি বলতে চাইছি ডিভি/ডিটি করলাম ইকুয়াল টু 1/3 পাই 3 আর স্কোয়ার ডি আর ডিটি করলাম, সেটাও সেম রেজাল্ট দেবে। 3 ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে দিলে ডিভি/ডিটি ইকুয়াল টু পাই আর স্কোয়ার ডি আর ডিটি পেলে, এটাও সেম। তাহলে ডিভি/ডিটির ভ্যালু তুমি কত পেয়েছো? 88 পেয়েছো। পাইটাকে এপাশে আনলে 22-এর 7টা 7-এর 22 হয়ে যাবে। আর আর এর ভ্যালু আমার কাছে কোশ্চেনে বলে দেওয়া ছিল না, ছিল না? হ্যাঁ ছিল, বলছে গভীরতা 2 মিটার। তাহলে গভীরতা 2 মিটার। এবার তুমি বলবে স্যার আর এর ভ্যালু তাহলে 2 কি করে হচ্ছে? এইচ আর আর তো সমান বাবা, এইচ এর ভ্যালু যদি 2 হয় তাহলে আর এর ভ্যালুও 2 হবে। তাহলে এখানে আর এর ভ্যালু তুমি 2 বসিয়ে দিলে 1/4 হলো ইকুয়াল টু ডি আর ডিটি। আমাকে তো এটাই ফাইন করতে বলেছিল। তাহলে এটা যদি করি 22/4 কেটে গেল, তাহলে ডি আর ডিটি ইজ ইকুয়াল টু 7। এবার আমি এইভাবে করছিলাম যেখানে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ তাও হবে, তাহলে তোমাকে এখানে 88 বসাতে হবে। আর তুমি এখানে 88 বসালে অনেকের ডাউট থাকতে পারে, কারণ ডিভিডিটি যেহেতু 88, তাহলে এখানে 88 নাও বসাতে পারি না বাবা, কারণ ডেল ডিভি মানেই তো ডেল ভি, আর ডেল ভি মানে তো ভি এর পরিবর্তন। তার মানে ডিভিডিটি 88 হলে ডেল ভিটাও 88 হবে। মানে এইখান থেকে ডাইরেক্ট এই লাইনেও করতে পারো এবং এখান থেকে তুমি নিচের লাইন পর্যন্তও করতে পারো, যেভাবে খুশি। তাহলে দ্যাট ইজ আমার অ্যান্সার কত? 7 মিটার হবে আমার অ্যান্সার। এবার এইটা যদি বড় প্রশ্ন অনুযায়ী করতে তাহলে কিন্তু এটা রং অ্যান্সার হতো। এবার তুমি বলতে পারো যে স্যার কেন? কারণ আমাকে তো বলেছে জলতল অবনমনের হার, তার মানে এইচ দিয়ে ফাইন করতে হবে। যেহেতু এইচ আর আর দুটো সমান সমান হলেও আমি যেহেতু আর দিয়ে ফাইন করেছি, তাহলে অ্যান্সারটা হতো না। অ্যান্সারটা এইচ দিয়ে করলেও সেমই আসতো, যেভাবে তুমি খুশি করতে পারো। কিন্তু শর্ট কোয়েশ্চেন আমি শর্টে করবো। যাই হোক, এটা ছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23। এবার 24টা আমি অলরেডি লাস্ট দিন করিয়ে দিয়েছিলাম মনে হয়, কারণ 24টা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাম ছিল। কারণ এটা কালির ফোঁটা দিয়ে যে সামটা ছিল 24-এর আন্ডারে, এই 24 নম্বর সাম ছিল কালির ফোঁটা দিয়ে, তো ওই সামটাই ছিল এটা। যাই হোক, এবার আমরা চলে আসবো একদম তার পরের সাম। তাহলে 24 আমাদের সলভ হয়ে গেছে, তাই আমি 24টা স্কিপ করছি। 25-এ আসি। 25 কি বলছে দেখো, একটি গোলাকার 25, আচ্ছা 25টা দেখো, এইটা একটি গোলাকার বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত সেমি হারে বর্ধিত হচ্ছে। তাহলে 24 যেভাবে করেছি 25টা সেম করবে, কারণ ওখানে কালির ফোঁটা 2 বর্গ সেমি হয়, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 সেমি। ওখানটায় হচ্ছে দেখো, ওখানে বলেছে যে এত সেকেন্ড হারে বৃদ্ধি পায়, মানে সেম কোশ্চেন, শুধু ওখানে 2 দেওয়া এখানেও 2 দেওয়া, ওখানে 2×6=11 দেওয়া, এখানে 6 দেওয়া। তাহলে 25 আমি আর বলবো না, আমি চলে আসবো 26 নাম্বার সাম। 26-এ আসছি। 26 দেখো বেশ ভালো একটা সাম, খুব ভালো সাম, ভালো করে বুঝতে হবে। 20 তারপরে আমরা আসবো কত? 26। তাহলে 26 কি বলছে বোঝো। 26 বলছে দেখো, যে স্থির একটা হ্রদ আছে, ক্লিয়ার? একটা স্থির হ্রদে বলছে পাথর ফেলা হয়েছে। তাহলে তুমি একটা ভাবো, ভালো করে ভাবো, যে একটা কোনো পুকুর আছে যার উপরে হচ্ছে জলটা বিস্তৃত, মানে পুকুরের উপরে যেমন জল থাকে আর কি, তো সেই জায়গাটায় ধরো তুমি বলছো যে ওখানে একটা পাথর ফেলা হয়েছে, ক্লিয়ার? তাহলে একটা যদি পাথর তুমি ফেলো ওই পজিশনে দাঁড়িয়ে, তাহলে কি হবে? পাথরটা যখনই কোনো একটা পুকুরের মধ্যে ফেললে বা কোনো একটা জলাশয়ে পাথর ফেললে, তাহলে তার ঢেউটা খেলিয়ে 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 চারিদিকে পুরো ধার অব্দি ঢেউটা চলে আসে, তাই না? তাহলে এইটা হচ্ছে মাথায় মাথায় ভাবো, কারণ এগুলো এরকম ভাবে ছবি আঁকা পসিবল নয়। তাহলে একটা একটা হ্রদে, একটা স্থির হ্রদে পাথর ফেলা হয়, ঢেউগুলি সেকেন্ডে 4 সেমি হারে বৃত্তাকারে গতিশীল হয়।
তাহলে তুমি একটু কল্পনা করে বুঝতেই পারছো, একটা জলাশয়ের মধ্যে যদি একটা ঢিল বা পাথর বা কোনো ভারী বস্তু ফেলা হয়, তাহলে একটা ঢেউ চারিদিকে বিস্তৃত হতে থাকে পুরো ধার পর্যন্ত বা কিনারা পর্যন্ত, এবং সেটা একটা বৃত্তাকার দেখতে হয়। এবং সেই বৃত্তটা বলছে সেকেন্ডে 4 সেমি হারে গতিশীল হচ্ছে। ক্লিয়ার? এবার যে সময় বৃত্তাকার ঢেউয়ের ব্যাসার্ধ 10 সেমি হবে, তার মানে ধরো এই হচ্ছে তোমার একটা ঢিল তুমি ফেললে, এটা হচ্ছে একটা ঢিল বা পাথর, ঠিক আছে? তাহলে পাথর ফেললে এটা এটা দেখতে কেমন হবে? এইভাবে বৃত্তাকার হারে এইভাবে গতিশীল হবে, বৃত্তাকার হারে এইভাবে গতিশীল হবে। তাহলে বৃত্তাকার হারে গতিশীল হলো। পরে আবার একটা ঢেউ তার পাশ থেকে এইভাবে যাচ্ছে, এইভাবে যায়, তাহলে এইভাবে যেতে থাকবে। তারপরে আবার একটা ঢেউ এইভাবে যায়, তাহলে এইভাবে যেতে থাকলো। তাহলে এইভাবে যদি যেতে যেতে থাকে, তাহলে এর বলছে দৈর্ঘ্য যখন 10 সেন্টিমিটার, তাহলে এখন এর ব্যাসার্ধের দৈর্ঘ্য 10, কারণ এইটা হচ্ছে কেন্দ্র, যেখানে ঢিল ফেলেছো সেটা কেন্দ্র। তাহলে এইটা হচ্ছে তোমার ধরো একটা ব্যাসার্ধ, তারপরে এইটা আরো একটা ব্যাসার্ধ একটু বাড়লো, তারপর এটা আরো একটা ব্যাসার্ধ, এটা একটু বাড়লো। একটা সময় পুকুরটা যদি ছোট হয়, তাহলে পুকুরের এই ধার বরাবর ঢেউ এসে থেমে যায়। আর যদি এটা অনেক বড় পুকুর বা হ্রদ হয়, তাহলে ঢেউটা আস্তে আস্তে মিলিয়ে যায়, মানে ঢেউটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আর ঢেউ হয় না। তাহলে এই হচ্ছে কোশ্চেন। এবার কোশ্চেন হলো, যখন এই ঢেউ যেটা হচ্ছে এর ব্যাসার্ধ, যখন বলছে যে এই ব্যাসার্ধটা বলছে এই ব্যাসার্ধটা যখন 10 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ব্যাসার্ধ যখন 10, তখন ক্ষেত্রফল কত হবে? আর ইন জেনারেল ওখানে আরেকটা কথা বলে দিয়েছে, ঢেউগুলো প্রতি সেকেন্ডে 4 সেমি হারে, বাড়তে থাকে। তাহলে প্রতি সেকেন্ডে 4 সেমি বলেছে, মানে কি এই ঢেউটার পরিধি 4 সেমি হারে বাড়তে থাকছে। ক্লিয়ার? আমি আশা করি অনেকটা বোঝাতে পেরেছি। ছবি আঁকার দরকার নেই, ছবিটা শুধু বোঝানোর জন্য আঁকলাম, এর বাইরে আর কিছু নয়, ছবি আঁকতে আমার হবেও না। তাহলে চলো আমি নেক্সট কোশ্চেনটা আমি একেবারে পুরোটাই সলভ করি। তাহলে এই অবধি আমার এসে দাঁড়ালো। তাহলে এখন বাবা এর ব্যাসার্ধটা আমি শুরুতেই, ধরো ধরো ঢিল ফেলে দিয়েছো, এর ব্যাসার্ধ আর হয়ে গেছে, তাহলে আমি ব্যাসার্ধ আর ধরে নিয়েছি। তাহলে এটা একটা বৃত্ত, যেখানে ঢিল ফেলেছো সেটা কেন্দ্র। ঠিক আছে? তাহলে এটা যদি বৃত্ত হয়, এর ব্যাসার্ধ, তাহলে এর পরিধি কত বা এর ক্ষেত্রফল কত? তুমি বলবে স্যার এর ক্ষেত্রফল হচ্ছে, এস যদি ক্ষেত্রফল বলি তাহলে সেটা হবে পাই আর স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এখন আমি এটাকে বলছি, এর ক্ষেত্রফলকে ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে বাবা? টাইমের রেসপেক্টে করব, কারণ ওখানে বলেছে যে ঢেউগুলি প্রতি সেকেন্ডে 4 সেমি হারে বৃত্তাকারে গতিশীল হয়। তাহলে প্রতি সেকেন্ডে 4, তার মানে ডিআরডিটির ভ্যালুই 4 বলেছে, আর কিচ্ছু না। সারফেস এরিয়া দিয়েও বলতে পারো, বা পুরো মানে আমরা তো এরিয়া নিয়েছি, তুমি এটা পরিসীমা দিয়েও বলতে পারো, কিন্তু 4 সেমি হারে, কারণ প্রথমে দেখো মানে বলেছে যে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে বৃত্তের ব্যাসার্ধ 4 হলো, পরবর্তী সেকেন্ডে মানে দ্বিতীয় সেকেন্ডে বৃত্তের ব্যাসার্ধ মানে বৃত্তটা বেড়ে গেল, তার ব্যাসার্ধ 8 হলো, তারপরের সেকেন্ডে বৃত্তটা বেড়ে গেল 12 হলো। আমার প্রশ্ন হলো, যখন বৃত্তের ব্যাসার্ধ 10, তখন তার ক্ষেত্রফল কত? ঠিক আছে না? তাহলে আমি এবার ডেরিভেটিভ করব, তাহলে ডিএস ডিটি করলাম। তাহলে ডিএস ডিটি বলতে পাই কনস্ট্যান্ট বাইরে, 2r হলো, আর এর ডেরিভেটিভ ডেফিনেটলি ডিআর ডিটি। তাহলে আমার কোয়েশ্চেনে কি কি বলেছে? যখন ব্যাসার্ধ 10, বলছে হোয়েন ব্যাসার্ধ যদি 10 হয় তখন ক্ষেত্রফল কত? তাহলে আর এর ভ্যালু কত পেয়েছি বাবা? 10। তাহলে আর প্রতি মিনিটে মানে 1 মিনিটে আর 4 সেমি করে বাড়ে, তার মানে ঢিল ফেলেছি, বৃত্ত হয়েছে, পরবর্তী সেকেন্ডে আরেকটু বেড়ে গেছে, তার পরবর্তী সেকেন্ডে আরেকটু বৃত্ত বেড়ে গেছে, তাহলে 4 হলো, পরের সেকেন্ডে 8 হবে, তারপরের সেকেন্ডে 12 হবে। তাহলে এই ডিআরডিটি কত বাবা? ডিআরডিটি ডেফিনেটলি হবে 4। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করব। তাহলে আমার দরকার ক্ষেত্রফলের চেঞ্জ, তাহলে ডিএসডিটি লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সারে, দেখো পাই রাখা আছে সম্ভবত, তাহলে পাই রেখে আমরা অ্যান্সারটা করব, তাই পায়ের ভ্যালু বসাচ্ছি না, 2। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 10। ডিআরডিটির ভ্যালু কত? ডিআরডিটির ভ্যালু 4। তাহলে কত হবে? 80 পাই হবে আমার অ্যান্সার। এবার যদি কোশ্চেনে পায়ের ভ্যালু বসিয়ে করা থাকে, তাহলে তুমি পায়ের ভ্যালুটা ডেফিনেটলি বসাবে। খুব ছোট সাম, বোঝার কিছু নেই, ডায়াগ্রামও আঁকতে হবে না, এমনি অঙ্ক হয়ে যাবে যদি তুমি বুঝতে পারো। তাহলে এই হচ্ছে
আমার কাছে সামটা। এবার আমরা চলে আসবো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 এটা বেশ একটু ঘোরানো পেঁচানো অঙ্ক, আমি আগে ভালো করে বুঝাই তোমাকে, তারপরে তুমি করবে। দেখো আমি 27 এটা মুছে দিলাম, 27 নম্বর সামনে আসি। 27 কি বলছে আগে একটু বোঝার চেষ্টা করো। 27 নম্বর কোয়েশ্চেনটা বলছে দুটো রাস্তা আছে, ক্লিয়ার? তাহলে দুটো রাস্তা আছে, যে দুটো রাস্তা এ বি আর একটা সি ডি, ঠিক আছে? তাহলে দুটো রাস্তা দুদিক দিয়ে চলে গেছে, একটা এ বি আর একটা সি ডি, এবং সেই দুটো রাস্তা, তাহলে এ বি আর একটা, সরি, এ বি আর বি সি, তাহলে দুটো রাস্তা বি বিন্দুতে গিয়ে আবার ছেদ করেছে, ক্লিয়ার? মানে কেমন হবে, দুটো রাস্তা দুদিক দিয়ে গেছে, আমি একটা ছবি আঁকি, এটা ছবি না আঁকলে বুঝতেই পারবে না। তাহলে এই একটা রাস্তা আছে, এই রাস্তাটা এইখান থেকে এই দিকে যাচ্ছে, তার মানে আমি এই রাস্তাটাকে বলতেই পারি যে এটা হচ্ছে এ এ। তাহলে রাস্তাটা কোন দিকে যাচ্ছে বাবা, রাস্তাটা ডেফিনেটলি দুদিকেই যাওয়া আসা করা যায়। আমি সাপোজ এ থেকে বি এর দিকে বলছি, তাহলে এইখানে কোথাও একটা বি আছে, এখানে কোথাও একটা বি আছে, তাহলে এ বি। আরেকটা রাস্তা বিসি, সেটা কোন দিক দিয়ে, সেটা আবার অন্য দিক দিয়ে যাচ্ছে। তাহলে আরেকটা রাস্তা যেটা আমি বলছি যে এটা আরেকটা রাস্তা যেটা কিনা এরম ভাবে আসছে, তাহলে এই দুটো রাস্তা, ঠিক আছে? তাহলে দুটো রাস্তা দুদিক দিয়ে আসছে যাচ্ছে, তাহলে এই একটা রাস্তা যেটা, এটাও এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, আর এইটা হলো তোমার কাছে, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এসি, এ বি অ্যান্ড সি বি, তাহলে এই দুটো রাস্তা কোন বিন্দুতে ছেদ করেছে বাবা, এই বি বিন্দুতে। এবং যেখানে কিনা এই অ্যাঙ্গেলটা ওরা বলেছে 60 ডিগ্রি কোণে কিন্তু ছেদ করেছে। আশা করি যতটা পড়েছি এবং যতটা বলেছি বুঝতে পেরেছো। তাহলে দুটো রাস্তা দুদিক দিয়ে গেছে, গিয়ে একটা বিন্দু যেটা কিনা বি সেখানে ছেদ করেছে, এবং ছেদ করে ফেলায় তার মধ্যবর্তী কোণ কত হয়েছে, 60 ডিগ্রি হয়েছে। এবার বলছে দেখো, এ বির দৈর্ঘ্যটা বলেছে 28 মিটার, তার মানে এ থেকে বি পর্যন্ত এর দৈর্ঘ্য হলো 28 মিটার। তাহলে 28 মিটার দৈর্ঘ্য হচ্ছে এই রাস্তাটা, ক্লিয়ার? তাহলে এই রাস্তাটা যদি 28 মিটার দৈর্ঘ্য হয়, এবার বলছে একজন ব্যক্তি এ বিন্দু থেকে সেকেন্ডে চার চার মানে সেকেন্ডে হচ্ছে 4 মিটার বেগে বি এর অভিমুখে সাইকেল চালাতে আরম্ভ করে। তাহলে এই এ থেকে বি এর দিকে একজন লোক চার চার মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাতে থাকছে। তাহলে বলেছে দেখো যে সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে ওই লোকটার সাইকেল চালানোর বেগ কত, 4 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে লোকটা 4 মিটার পথ যাচ্ছে। এবার বলছে ওই সময় বি বিন্দু থেকে 8 মিটার বেগে, সেকেন্ডে 8 মিটার বেগে অপর এক ব্যক্তি সাইকেল চালাতে আরম্ভ করে। তাহলে এ বিন্দু থেকে এই লোকটা যাচ্ছে, আর বি বিন্দু থেকে আরো একটা লোক আসছে, যে কিনা 8 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালিয়ে আসছে, তার মানে এর ডবল বেগ নিয়ে আসছে, ক্লিয়ার? এবার বলছে যে বিসিতে সাইকেল চালাতে আরম্ভ করে কোনখান থেকে, বি বিন্দু থেকে। যাত্রার 3 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কি হারে পরিবর্তন হবে? তাহলে 3 সেকেন্ড পর তাদের দূরত্ব কিভাবে চেঞ্জ হবে, এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে দুটো রাস্তা, একটা এ থেকে বি এর দিকে, একটা সি থেকে বি এর দিকে যাচ্ছে, এবং যেটা কিনা 60 ডিগ্রি কোণে নত হচ্ছে। এবার একটা লোক, এ তো 28 মিটার দৈর্ঘ্য, আর এর দৈর্ঘ্যটা কত কিন্তু আমরা জানি না, আমাকে বার করে নিতে হবে। এবার বলছে আরো একটা লোক এ থেকে বি এর দিকে যাচ্ছে, আরো একটা লোক বি থেকে সি এর দিকে যাচ্ছে। এর দৈর্ঘ্য 8 মিটার পার সেকেন্ড, এর মানে বেগ, আর এর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এ কম যাচ্ছে, ডবল বেগে এ আসছে। এবার বলছে এদের যে মধ্যে দূরত্ব কি হারে চেঞ্জ হবে বা পরিবর্তন হবে, এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো ভালো করে বোঝো। তাহলে আমি এখন বলছি, ধরো ধরো এর তো বেগ বেশি, এ বেশি জোরে আসছে, এ, তাহলে একটা টাইমে গিয়ে এ আর এ সমান পজিশনে আসবে। তাহলে আমি এখন বলছি যে এরা একটা টাইমের পরে গিয়ে এ এই বিন্দুতে এলো, টি সেকেন্ড সময় এ হচ্ছে এই বিন্দুতে এলো, এখানে একটা নাম দিয়ে দিই, এ বি সি নাম দিয়েছি, এটা তাহলে ডি নাম দিই, এটা ই নাম দিই। তাহলে এ নিচ থেকে উপরের দিকে, এ থেকে বি এর দিকে, এ টি সেকেন্ড পরে ডিতে এসছে, আর এ এসছে ইতে। এটুকু আমি মনে মনে ভেবে নিলাম, ধরে নিলাম।
তাহলে মনে মনে ভেবে নিচ্ছি, তোমরা নিজের মতো করে খাতায় লিখেও রাখতে পারো, যাতে পরবর্তীকালে করার সময় অসুবিধা না হয়। এক্সামে তো আমরা লিখবো না, তো আমি সেই কারণে লিখছিও না, তোমরা নিজের মতো লিখতে পারো যে টি সেকেন্ড সময় পরে এ বিন্দু থেকে যাওয়া লোকটি ডি বিন্দুতে এসছে, আর বি বিন্দু থেকে আসা লোকটি ই বিন্দুতে এসে দাঁড়িয়েছে। এটা টি সেকেন্ড পরে ওরা এসছে। ক্লিয়ার? তাহলে এই পজিশন অবধি এলো। তাহলে এখন বাবা আমি বলতে পারবো যে এই বিডি এর দৈর্ঘ্য আর বি এর দৈর্ঘ্য কত হবে। বিডি আর বি কত হবে আমি জানি না, তাহলে আমি বিডি এবং বি কত হবে যেহেতু আমি জানি না, তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে বিডি ইকুয়াল টু, ভালো করে বুঝবে, বিডি, তাহলে বি থেকে ডি, তাহলে বিডি ইকুয়াল টু কত লেন্থ হবে টোটাল, তাহলে টোটাল এর চার চার এ হচ্ছে টি সেকেন্ড সময় এইখানে গেছে, তাহলে টি সেকেন্ড সময় এখানে যদি যায়, তাহলে বিডি ইকুয়াল টু আমি ডেফিনেটলি বলতে পারবো এ বি মাইনাস এ ডি। তাহলে এ বি কত বাবা, এ বি তো তোমার কাছে 28 মিটার তুমি জানো, তাহলে 28 মিটার লিখলাম। এডি কত তুমি জানো না, কিন্তু এডি তুমি আপাতপক্ষে জানো। কেমন ভাবে জানলে? তাহলে এ 1 সেকেন্ডে যায় 4 মিটার, তাহলে এ টি সেকেন্ড সময় পরে তো ডি তে গেছে, তাহলে টি সেকেন্ডে সে কতটা যায়, টি সেকেন্ডে সে যায় হচ্ছে ডেফিনেটলি 4t হবে। আশা করি বোঝনি, আমি আরেকবার বলছি। তাহলে এই লোকটা 4 মিটার/সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কতটা যায়, 1 সেকেন্ডে যায় সে 4 মিটার, তাহলে টি সেকেন্ডে কতটা যাবে, টি সেকেন্ডে 40 মিটার যাবে, তাহলে 28 - 40 হলো। আর বি দৈর্ঘ্যটা কত, বি দৈর্ঘ্যটাও বার করতে পারবো। বি থেকে আসা লোকটি 1 সেকেন্ডে যায় 8 মিটার, তাহলে সে টি সেকেন্ড সাইকেল চালিয়েছে, তাহলে টি সেকেন্ডে ডেফিনেটলি কত যাবে, 80। তাহলে এই পর্যন্ত আমি কিন্তু এসে দাঁড়িয়েছি। এবার ডিই, ডিই এই দৈর্ঘ্যটা আমার কাছে কিন্তু জানা নেই, তাহলে ডিই এই দৈর্ঘ্যটাকে আমি কিছু একটা ধরে নেব, সেটা পরে আমি ধরে নিচ্ছি। তাহলে কিছু একটা আমি ধরে নিয়ে এখানে বলতে পারি যে এটা আমি বলতে পারবো। এবার দেখো, আমি এখান থেকে আরো কিছু এক্সট্রা জিনিস করতে পারবো। কিরকম? এই কোণটা কত বলেছে বাবা, cos 60, তাই না? তাহলে cos 60 ইকুয়াল টু আমি বলতে পারি cos 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ। তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু তোমার কাছে কিন্তু হাফ। তাহলে cos 60 ডিগ্রি যদি হাফ হয়, তাহলে এখন আমি এই রেসপেক্টে একটা কন্ডিশন লিখতে পারি। দেখো তো বোঝো কি না এই জায়গাটা। আমি বলছি cos 60 ডিগ্রি এটা ইকুয়াল টু হাফ, 1/2। ঠিক আছে? তাহলে কস মানে আমরা, তুমি কি জানো যে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা তুমি জানো। কিন্তু আমার তো এখানে সমকোণী ত্রিভুজ কোনো রকম ভাবে হচ্ছে না, তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে না যেহেতু, তাহলে আমি এই জায়গাটা থেকে কতগুলো জিনিস বলতে পারি। কিরকম বলতে পারি দেখো, আমি এখানটা লিখলাম cos 60 হলো কত, cos 60 হলো হাফ। এই হাফটা আমি এখন বলতে পারবো যে হাফ ইকুয়াল টু, হাফ ইকুয়াল টু এটা আমি বলতে পারবো যে 28 - 40 এটার স্কোয়ার। এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে বিডি, তাহলে বি থেকে ডি এর স্কোয়ার। ঠিক আছে? বি থেকে ডি এর স্কোয়ার প্লাস 80 তার হোল স্কোয়ার। 80 তার হোল স্কোয়ার বললাম কেন, 80 মানে কি, বি থেকে ই এর হোল স্কোয়ার মাইনাস, মাইনাস আমি বলছি যে এই পজিশন থেকে দাঁড়িয়ে মাইনাস ডি, ডিটা কত, ডিটাকে আমি কিছু ধরিনি, সাপোজ ডিটাকে আমি এক্স তো ধরা যাবে না, তাহলে এখানে তুমি পি কিউ কিছু একটা ধরে নাও, ধরো পি ধরলাম, তাহলে এটা হচ্ছে পি এর স্কোয়ার হলো। তাহলে 80 এর হোল স্কোয়ার মাইনাস পি এর স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে লিখছি 28 - 40 ইন্টু 80। আমি আশা করি তুমি এখানে কিছুই বোঝোনি, এটা কোত্থেকে এলো, কিভাবে এলো, কিছুই ধরো বুঝতে পারোনি যে এই জিনিসটা কোত্থেকে এলো। ভালো করে বোঝো আমি এখানে কি করেছি না, আমি এখানে কতগুলো জিনিস অ্যাপ্লাই করেছি, যেটা আমি বলি। এই জিনিসটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের ক্লাস 11-এর চ্যাপ্টারের
হচ্ছে ট্রিকোনোমেট্রিক অংশ। কি কি অংশ? ট্রিকোনোমেট্রিতে বলছে কোনো একটা ট্রায়াঙ্গেল, সেটা যে কোনো ট্রায়াঙ্গেল হোক, এইটা ধরো হলো, তাহলে এই ট্রায়াঙ্গেলটা ধরো এই লেন্থটা এ, এটা বি অ্যান্ড এটা সি। তাহলে আমি ধরো এইটা 60 ডিগ্রি আছে বা এটা ধরো থিটা আছে, আমি এখন লিখতে পারি কস থিটা ইকুয়াল টু, লিখতে পারবো, এটা তোমরা ফিজিক্সেও করেছো, তোমাদের ফিজিক্সের পার্টেও ছিল এই অংশটা। কস থিটা ইকুয়াল টু আমি লিখতে পারবো, যেহেতু এই কোণটা এর অপোজিট বাহু কোনটা এ, তাহলে আমি এখন বলতে পারো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এটাই আমি করেছি। তাহলে কস 60 ডিগ্রি অপোজিটে কি আছে? পি। তাহলে আমি এখন বলতে পারবো এই লেন্থ আর এই লেন্থের স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তাহলে এই জায়গাটা পাশে নোট ডাউন করে নাও, এটা কিন্তু ক্লাস 11-এ ছিল, ট্রিকোনোমেট্রির একেবারে শেষ চ্যাপ্টার। এবং এটা আবারও তুমি করেছো কোথায়? সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের চ্যাপ্টারে বা ফিজিক্সের কোন একটা চ্যাপ্টারে ছিল, আমি জানি না, কিন্তু এটা ছিল, তোমাদের হয়তো দেখে চিনতে পারবে। যাই হোক, এই জায়গাটা এখানে লেগেছে, এটা নোট বলে পাশে লিখে নাও, নাহলে পরে বুঝতে পারবে না। যাই হোক, তাহলে এইটা হলো cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, তাহলে আমি এখানে পুট করেছি। তাহলে এইখান থেকে আমি এবার কি কি বলতে পারি? না, এটা যেহেতু, তাহলে এই টুটা এখানে মাল্টিপ্লাই করছি, এই টুটা এখানে মাল্টিপ্লাই হবে, আর কি হবে বাবা? না, এইটা এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে আমি একেবারে যদি আমি লিখি, তাহলে এই জায়গাটা থেকে তুমি পি স্কোয়ার ইকুয়াল টু কি পাবে? তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু তুমি পাবে 28। দেখো হাফ দিয়ে করছি, তুমি এখানে টু টু ক্যান্সেল করে দাও, দিলে পি স্কোয়ার ইকুয়াল টু ডেফিনেটলি পাবো 28 মাইনাস 40 তার স্কোয়ার পেলাম। ক্লিয়ার? তাহলে 28 - 40 তার স্কোয়ার প্লাস 80 তার স্কোয়ার পেলাম, আর পেলাম মাইনাস 28 - 40 × 8। তাহলে এই পর্যন্ত আমি এখানে পেলাম। এবার আমাকে কি বার করতে দিয়েছে বাবা? আমাকে বলেছে টি সেকেন্ড পরে কি হবে। তাহলে টি সেকেন্ড পরে তার মানে কি, এইটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, সেখানে 3 বসিয়ে দেবো। এবার তুমি বলবে স্যার কেন, এটা কোত্থেকে হলো, কিভাবে বুঝলাম? দেখো, ভালো করে বুঝবে, টি সেকেন্ড পরে বলেছে, তার মানে কি আমাকে টাইমটা টি, তাহলে আমি এই রেসপেক্টে এই জায়গাটায় পেয়েছি। তাহলে তাদের টি সেকেন্ড পরে আমাকে কোয়েশ্চেন করেছে যে তাদের মধ্যবর্তী দূরত্ব কি হারে পরিবর্তিত হবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব এখন কোনটা? এই ডি থেকে পি। তাহলে টি আমাকে এখানে 3 সেকেন্ড পর বলেছে, তাহলে 3 সেকেন্ড পরে ধরো সে এরকম জায়গায় এলো, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব এইটা হবে। তাহলে এইটার পরিবর্তনের হার চেয়েছে, তার মানে এটা যেহেতু পি ধরেছি, তাহলে ডিপি ডিটি চেয়েছে কত? টি ইকুয়াল টু 3-তে। তাহলে এটাকে আমি ডেরিভেটিভ করব, যেখানে টি ইকুয়াল টু 3 বসিয়ে দেবো, আমার অ্যান্সার রেডি। তাহলে তুমি এখন বলতে পারবে যে স্যার এর ডেরিভেটিভ কত? পি স্কোয়ারের ডেরিভেটিভ তুমি বলতে পারবে 2p ডিপি ডিটি। আর এটার ডেরিভেটিভ কি হবে? এটার ডেরিভেটিভ তুমি এখন বলতে পারবে যে এটার ডেরিভেটিভ ডেফিনেটলি হবে হচ্ছে 228 - 40। আবারও ভেতরটার ডেরিভেটিভ করলে 40 এর ডেরিভেটিভ -4, তাহলে এটা -4 হলো। আর 8 মানে 64, তাহলে 64 টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2t হবে। আর এটা দেখো বাবা ইউভির প্রপার্টিতে পড়ছে, তাহলে ইউভির প্রপার্টিতে যদি পড়ে 28 - 40 কে রেখে 80 এর ডেরিভেটিভ 8 মাইনাস 80 কে রেখে এটার ডেরিভেটিভ হচ্ছে -4। তাহলে এই জিনিসটা হলো। এবার দেখো আমাকে ফাইন করতে বলেছে কি? ডিপিডিটি। ডিপিডিটি ফাইন করতে হবে। তাহলে ডিপিডিটি এখনো কিন্তু বাবা আমরা পেয়ে উঠিনি। তাহলে ডিপিডিটি যদি পাই, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে 2 তুলে দাও। তাহলে দেয়ার ফোর ডিপিডিটি এইটা ইকুয়াল টু তুমি বলতে পারবে 2 তুলে দিয়েছো, তাহলে -4 × 28 - 40 হলো। আর এখানে 2 তুলে দিলে 60 হবে, এখানে 2 তুলে দিলে 4 × 28 - 40 হবে, আর এখানে 2 তুলে দিলে প্লাস, তাহলে 8 দুগুণে 16টি হবে ডিভাইডেড বাই পি। এবার পি এর ভ্যালু কি? পি স্কোয়ার যেহেতু এটা পেয়েছো, তাহলে পি এর ভ্যালু √28 - 40 তার স্কোয়ার
প্লাস 80 তার হোল স্কোয়ার মাইনাস 28 মাইনাস 40 ইন্টু 80। তাহলে এইটা এবার কোন পয়েন্টে বলেছে, টি ইকুয়াল টু 3 সেকেন্ড পর, তাহলে ডিপি ডিটি এটা টি ইকুয়াল টু 3 তুমি পুট করবে। তাহলে এখানে সব জায়গায় 3 ভ্যালু বসাবে, বসিয়ে একটা রেজাল্ট পাবে। সেই রেজাল্টটা কত আমার মনে নেই, কিন্তু তোমরা এটা আমি আর বলবো না, বাড়িতে করবে। টি এর জায়গায় সব যতগুলো টি আছে 3 বসাবে, বসিয়ে ক্যালকুলেট করবে, দেখবে অ্যান্সার ম্যাচ করে গেছে। তাহলে এই হচ্ছে আমার কাছে একটা কোশ্চেন। এটা যদিও আমাদের আগে 5 নম্বরের কোশ্চেন আসতো, 5 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা, কিন্তু এখন তো আর 5 নম্বর নেই, কিন্তু এর থেকে ছোট প্রসেস আর হবেও না, আর করা পসিবলও নয়। তো সুতরাং এই বড়ভাবে তোমাকে একটু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমরা কোন পজিশনে করলাম, আমরা লাস্ট হচ্ছে সামটা করে নিয়েছি, যে সামটা আমাদের ছিল 27 নাম্বার সাম। এবার আসবো 28 নাম্বার সাম। 28 নাম্বার সামে আসি, ভালো করে বোঝো 28 নাম্বার সাম কি বলছে। 27-এর লাস্ট অংশটুকু এবার বাড়িতে ক্যালকুলেশন করে নেবে। কি বললাম, তোমরা হচ্ছে যত জায়গায় হচ্ছে তোমার দেখতে পাচ্ছ, যত জায়গায় হচ্ছে তুমি দেখতে পাবে হচ্ছে টি, সেখানে 3 বসিয়ে দিলেই হয়ে যাবে। তো চল এবার নেক্সট কোয়েশ্চেন আসি, 28 কিভাবে সলভ করব। তাহলে 28 নম্বর সাম আগে কি বলছে একটুখানি বলি। বলছে ভূমি সমতলে থেকে 2-3 কিমি উচ্চতায় একটি উড়োজাহাজ ঘন্টায় 15 কিমি বেগে অনুভূমিক দিকে গতিশীল হয়। ক্লিয়ার? ভূমির ওপর অবস্থিত একটি স্থির বিন্দু থেকে উড়োজাহাজটি কি হারে দূরে সরে যায়। আর ওখানে বলেই দিয়েছে যে 2 মিনিট আগে উড়োজাহাজ ওই স্থির বিন্দুর ওপর দিয়ে গিয়েছিল। ভালো করে বোঝো। তাহলে আমি আগে কোশ্চেনটাকে একটা ডায়াগ্রাম অনুযায়ী আমি আগে বলি যে এটা কি কি বলছে। তাহলে 2-3 বলেছে, তাই না? তাহলে 2-3 কিমি বেগে কিন্তু এটা যাচ্ছে, তার মানে আমাকে যদি আমি বলি তাহলে আমাকে সেই রেসপেক্টে বলতে হবে। তাহলে দেখো, আমি একটা ডায়াগ্রাম ফার্স্ট অফ অল ড্র করি। ডায়াগ্রামটা কিরকম দেখতে হচ্ছে দেখো। ধরো আমি বলি এইটা হচ্ছে সমতলে যাচ্ছে উড়োজাহাজটা, তাহলে এইটা এই বরাবর যাচ্ছে উড়োজাহাজ, আর এইটা হচ্ছে তোমার কাছে ভূমি। ক্লিয়ার? এইভাবে দুইভাবে যাচ্ছে। তাহলে উপরেরটা তোমার কাছে ধরে নাও এটা এই সমতল আকাশে এই সমতল বরাবর উড়োজাহাজ যাচ্ছে, আর এইটা তোমার কাছে ভূমি, তুমি দাঁড়িয়ে আছো এই বিন্দুতে। ঠিক আছে? তাহলে এইখান থেকে এইখানে তুমি দাঁড়িয়ে আছো, আর এখান থেকে উড়োজাহাজটা সরে গিয়ে এই পজিশনে গেল। তাহলে তুমি নিচ থেকে তোমার পজিশন চেঞ্জ হয়নি, তুমি এখানেই দাঁড়িয়ে আছো, এখান থেকে দেখছো। তাহলে এখান থেকে দেখছো, তাহলে এইটাকে আমি বলতে পারি যে এটা একটা 90 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তাহলে আমি এবার বলতে পারি এইখানে ধরো এটা পি, এটা কিউ, এটা আর, নিজের মতো নাম দেবে, যা খুশি নাম দিতে পারো। এই পি বিন্দু থেকে আর বিন্দুতে উড়োজাহাজটি যেতে সময় লেগেছে 2 মিনিট, কারণ ওখানে প্রশ্নে বলেই দিয়েছে 2 মিনিটে উড়োজাহাজটা স্থির বিন্দুতে গিয়েছিল। তাহলে এটা 2 মিনিট সময় লেগেছে। 2 মিনিট, কিন্তু দূরত্ব 2 মিটার বলিনি, এটা 2 মিনিটে ওইখানে গেছে। কত দূরত্ব আমরা জানি না। বেগ বলেছে দেখো বাবা 15, কারণ ওখানে বলেই দিয়েছে যে উড়োজাহাজটি ঘন্টায় 15 কিমি বেগে গতিশীল হয়, আর 2-3 কিমি উচ্চতায় উড়োজাহাজটা আছে। ঠিক আছে? তাহলে তাহলে এই পজিশনে দাঁড়িয়ে আমার এটা হলো। তাহলে আমি এখন এইখানে দাঁড়িয়ে বলতেই পারবো, ভালো করে বুঝবে, যে এখানটায় এই এই দূরত্বটা কত। তাহলে পি আর দূরত্বটা কত আমি যদি বার করি, তাহলে পি আর ইকুয়াল টু বলতে পারবো ওর বেগ কত। তাহলে তাহলে মোট গতিবেগ 15, মোট গতিবেগ 15। তাহলে 15 যদি হয়, তাহলে মোট গতিবেগ, এবার এবার ভালো করে বুঝবে, 15 বলেছে যে মিনিট, বলছে যে কিমি বেগে উড়োজাহাজটি, বলছে 2-3 উচ্চতায় একটি উড়োজাহাজ ঘন্টায় 15 কিমি, ঘন্টা মানে এক, তাহলে ঘন্টায় 15 কিমি বলেছে। তাহলে আমি এটাকে এটাকে মিনিটে যদি নিয়ে যাই, তাহলে মিনিটে যদি নিয়ে যাই, তাহলে আমি এটাকে বাই 1 ঘন্টা, 15/1 ঘন্টা, তাহলে আমি এখন বলতে পারবো 60 মিনিট। তাহলে ইনটু, এবার 2 মিনিটে গেছে টোটাল,
এটা তো ভালো করে বোঝো, আমি কতটা বোঝাতে পারছি জানি না। উড়োজাহাজটার বেগ কত? আমি অতিক্রান্ত দূরত্ব সমান সমান বলতে পারবো যে গতিবেগ ইন্টু সময়, তাই না? তাহলে গতিবেগ কত? 15, গতিবেগ বলেছে 15 কিমি/ঘন্টা। এবার যেহেতু মিনিট আছে তাই 15/60 করেছি ঘন্টাটাকে। ক্লিয়ার? আর এটা কত মিনিটে গেছে? 2 মিনিটে গেছে, তাহলে ইন্টু 2। তাহলে পি আর যেহেতু দূরত্ব, দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে এই রেসপেক্টে যদি বলি, তাহলে এখন আমি বলতে পারবো হাফ কিমি। তাহলে হাফ কিমি, হাফ বলতে পি থেকে আর এর দূরত্ব হচ্ছে হাফ। এবার সি থেকে বি এর দূরত্ব কত আমি জানি না, তাহলে সি থেকে, সরি আমি আর আর কিউ আর আর, তাহলে কিউ থেকে আর এর দূরত্ব আমি জানি না, তাহলে কিউ থেকে আর এর দূরত্ব তুমি কত বলতে পারো? ধরে নাও এটা এক্স, আর এইটাকে ধরে নাও তুমি হচ্ছে এটা ওয়াই, তাহলে এটা ওয়াই, তাহলে কিউ থেকে আর, তাহলে এটা এক্স ধরে নিচ্ছি। তাহলে এটা যদি এক্স হয়, আর এখন পি কিউটা হচ্ছে তুমি ওয়াই ধরে নাও, তাহলে এখন এটাকে বলতে পারবো কি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমি লিখতে পারি। তাহলে এই পজিশন থেকে দাঁড়িয়ে আমি এখন ডেরিভেটিভ যদি করি, তাহলে এখন তুমি কি বলতে পারবে? ওয়াই এর ভ্যালু তো তোমার কাছে জানা, কারণ এটা কি, ওয়াই এর ভ্যালু আমি ধরো জানি না, সাপোজ আমি ওয়াই এর ভ্যালুও জানি না, কিন্তু এই পজিশনটা থেকে দাঁড়িয়ে যেহেতু এটা হচ্ছে পি, পি আরটা হচ্ছে হাফ কিলোমিটার, তাহলে এই পজিশন থেকে দাঁড়িয়ে আমি যদি ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে 2x dx dt ইকুয়াল টু 2y/dy/dt। তাহলে এখন আমি বলতে পারবো যে dx dt, এই dx dt কত? dx dt তো আমরা জানি না, তার মানে 2 ক্যান্সেল আউট, dx dt আমরা জানি না, কিন্তু আমি এখানে বলতে পারবো y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু কত আমরা y ইকুয়াল টু কত আমরা এখনো জানি না। পি আরটা আমরা জানি, তাহলে পি আরটা আমরা জানি, তাহলে পি আর যদি জানি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা জানি না, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ধরে নিয়েছি, তাই তো? তাহলে একটা ভ্যালু আমি জানি, কোন ভ্যালুটা জানি? দেখো ওখানে বলেছে 2-3 কিমি উচ্চতায় আছে, তাহলে এই ভ্যালুটা 2-3 কিমি উচ্চতায় আছে, তার মানে এই পি, এই পি কিউটাই 2-3, কারণ কি ভূমি থেকে এর উচ্চতা 2-3, তাহলে ওয়াই এর ভ্যালু 2-3। আর এইটা কত? এটা তো পেয়েছি 1/2, 1/2 তো পি আর পেয়েছি, তাহলে পি আর যেহেতু 1/2 পেয়েছি, তাহলে এই জায়গাটা থেকে আমরা কি বলতে পারবো? তাহলে এই পজিশন থেকে আমরা বলতে পারবো যে dx dt ইকুয়াল টু এই y/x dy/dt বলতে পারি। তাহলে dx dt ইকুয়াল টু y/x dy/dt যদি হয়, y এর ভ্যালু কত? হাফ, আর x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু ভালো করে বুঝবে, x এর ভ্যালু কিন্তু আমি এইখান থেকে বার করে নিতে পারবো। কেন? কারণ y এর ভ্যালু তো তুমি জানো, কারণ একটা 1/2, একটা 1/2, আর একটা এই ওয়াইটা কত? দেখো ভালো করে বোঝো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এই ওয়াই এর ভ্যালু কত বাবা? এটা তো 2/3 জানো, 2/3 স্কোয়ার প্লাস 1/2 এর স্কোয়ার, তাহলে 2/3 স্কোয়ার যদি হয় এটা 4/9, আর এটা হবে 1/4, তাহলে এটা 36 যদি এলসিএম হয়, তাহলে 16 প্লাস 9, তাহলে ডেফিনেটলি এটা 5/6 হবে, তাহলে এক্স এর ভ্যালু 5/6। তাহলে তাই যদি হয়, তাহলে তুমি এখন বলতেই পারবে যে 5/6, আর ওয়াই এর ভ্যালু কত? হাফ। তাহলে এখন ডিএক্স ডিটি তুমি কত পাবে? আমার তো ডিএক্স ডিটি দরকার, তাহলে হাফ বাই 5/6, আর ডিওয়াইডিটি তুমি কত পেয়েছো? ডিওয়াইডিটি তো তার মানে কি, ডিওয়াইডিটি হচ্ছে তোমার, ডিওয়াইডিটি হচ্ছে টোটাল লেন্থটার দৈর্ঘ্য, বা ডিওয়াইডিটিটাকে তুমি আরো ভালো করে বলতে পারো, আমার তো টোটাল উড়োজাহাজটার যে গতিবেগ বলেছে সেই গতিবেগটাই তো আমার কাছে বলেছে 15 কিমি/ঘন্টা, তাহলে 15 কিমি/ঘন্টা মানে ইন্টু 15, দ্যাট ইজ তুমি ক্যালকুলেশন করলে 2 2 3 6, তাহলে 5 3 15, তাহলে 3 3 9, তাহলে 9 কিমি/ঘন্টা হচ্ছে আমার কাছে অ্যান্সার। দেখো সবকটা একটা থিওরি টাইপ ছিল, যাদের মোটামুটি ফিজিক্স নেই তাদের বুঝতে কিন্তু এগুলো একটু একটু অসুবিধা হবে, একদম নতুন নতুন করছো। হ্যাঁ, এটা পুরোপুরি থিওরি টাইপ ছিল, এবং এগুলো পুরোপুরি লেন্দি 5 নম্বরের অঙ্ক এক্সামে আসতো।
যাই হোক, এটা ছিল তোমাদের এমসিকিউ, টোটাল 28টা অঙ্ক ছিল এমসিকিউতে। তারপরে এবার আমি শূন্যস্থান পূরণে আসব। শূন্যস্থান পূরণে চলে এসো। একদম কোয়েশ্চেন নাম্বার 1 থেকে বলি। শূন্যস্থান পূরণ অনেকাংশই পেরে যাবে, কিন্তু আমি একদম 1 থেকে স্টার্ট করছি। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 1। দেখো শূন্যস্থান পূরণ 1-এ কি বলছে আগে দেখো। বলছে যে একটি বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রমণ করে, যেখানে এস ইকুয়াল টু বলেছে 8t মাইনাস 10t স্কোয়ার। তাহলে এইটার বেগ কত হবে? তাহলে আমি তোমাকে বলেছিলাম শুরুর দিন ক্লাস করার শুরুতেই বলেছিলাম, কোনো দূরত্ব বা ডিস্টেন্সকে যদি টাইমের রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করে নাও, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে তাহলে তুমি সেটা কিন্তু ডেফিনেটলি বেগ পাবে। তাহলে একে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে ডিএস ডিটি ইকুয়াল টু তুমি পাবে 8 মাইনাস 20t। এটা তুমি পেলে 8 আর 2t, টি স্কোয়ার ডেরিভেটিভ 2t, তাহলে 20t তুমি পেলে। তাহলে ডিএস ডিটি ইকুয়াল টু এটা এটা কোন কোন সেকেন্ডে বলেছে? টি ইকুয়াল টু 2। তাহলে ডিএস ডিটি অ্যাট টি ইকুয়াল টু 2-তে যদি ফাইন করো, তাহলে 8 মাইনাস 20 ইন্টু 2। তাহলে 20 ইন্টু 2 যদি বলি, তাহলে 22 40, তাহলে মাইনাস 32 হলো আমার কাছে অ্যান্সার, মাইনাস 32। একদম চলে এসো তারপরের সাম। তারপরের সাম কি বলেছে ভালো করে বোঝো। এখানেও এস ইকুয়াল টু একটা বলেই দিয়েছে যে এস ইকুয়াল টু 1/√টি প্লাস 1 আছে। ক্লিয়ার? তাহলে এটা এস ইকুয়াল টু আছে। বলছে টি ইকুয়াল টু 3-তে এস এর টি এর সাপেক্ষে পরিবর্তন কি হবে? তাহলে টি ইকুয়াল টু 3 বিন্দুতে বলেছে, তাহলে ডেফিনেটলি এটাও তাহলে তুমি কি করবে? এস এর পরিবর্তন টি এর সাপেক্ষে। তাহলে ডিএস ডিটি ফাইন করো ফার্স্ট। তাহলে ডিএস ডিটি ফাইন করছি। এটাকে উপরে তুলে নাও, টি প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে মাইনাস 1/2। তাহলে এটা টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 -3/2, -3/2 মানে টি প্লাস 1 ইন্টু √টি প্লাস 1 হবে। আর টি এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এটা এলো। এবার কোন বিন্দুতে বলেছে বাবা? টি ইকুয়াল টু 3। তাহলে ডিএস ডিটি অ্যাট টি ইকুয়াল টু 3 বসিয়ে দাও। মাইনাস 1/2 আর এটা 3 প্লাস 1 আর √3 প্লাস 1 তৈরি হয়ে যাবে। তাহলে দ্যাট ইজ মাইনাস 1/2। 3 প্লাস 1 মানে 4, আর এখানে 3 প্লাস 1 মানে √4 মানে দ্যাট ইজ 2। তাহলে তুমি এখানে কত পাবে? ডেফিনেটলি এটা তুমি পাবে হচ্ছে 1/4 টু যা 8, তাহলে 4 টু যা 8 টু যা 16, তাহলে 1/16। ও সরি, একটা জিনিস আমি দেখলাম যে এখানে অ্যান্সারটা ম্যাচ করেনি। এবার অ্যান্সারটা ম্যাচ করেনি তার একটা কারণ আছে, সেটাও দেখলাম। কারণ হচ্ছে এখানে টি ছিল, এই জায়গাটা আমি 1 ভেবেছি, কারণ আমি তো পিডিএফ দেখে দেখে দেখছি, বই ছিল না, তো এটাকে 1 ভেবে ক্যালকুলেশন করে গেছি। যাই হোক, এটা টি আছে, টি/√টি প্লাস 1 আছে। এটা নতুন একটা অঙ্ক হয়ে গেল। টি/টি প্লাস 1 যেটা, এটা বাড়িতে তাহলে করবে। তার মানে কি করবে? প্লেন ডেরিভেটিভ করবে, টি ইকুয়াল টু 3 বসাবে। একদম পাতি অঙ্ক। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 3-তে এবার আসি। ভালো করে কোয়েশ্চেনটা বোঝো, দেখো পড়ো কি বলছি, দেখো বুঝতে পারবে। যেহেতু আমাদের এমসিকিউ হয়ে গেছে, তো শূন্যস্থান পূরণ কিন্তু আটকানোর কথা নয়, তবু আমি করছি। দেখো কি বলেছে, তাপ প্রয়োগের ফলে একটা বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.002 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে একটা ধাতব বৃত্তাকার একটা পাত, ধাতব পাত মানে টোটাল কথা একটা বৃত্ত, বৃত্তটা বলছে ব্যাসার্ধটা বৃদ্ধি পায়। তাপ দেওয়া হয়েছে, আর আমরা জানি তাপ প্রয়োগ করলে কোনো সমস্ত ধাতুর হচ্ছে পরিবর্তন ঘটে, দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়। তাহলে এখানেও তাই ঘটবে, তার ব্যতিক্রম হবে না। তাহলে এখানে তাপ যখন প্রয়োগ করা হয়েছে, তাহলে এই ধাতব পাতের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা 0.002 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? তাহলে 0.002 সেন্টিমিটার এটা বৃদ্ধি পায়। এবার বলছে যখন ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তখন পাতের ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায়?
তাহলে টোটাল কথা হচ্ছে পাতের ক্ষেত্রফলের বৃদ্ধির হার চেয়েছে, তার মানে ক্ষেত্রফলের বৃদ্ধির হার যেহেতু আমায় চেয়েছে, আর ক্ষেত্রফলের ওখানটায় ব্যাসার্ধের বৃদ্ধির হার বলেছে কত বাবা, 0.002 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে আশা করি আমরা প্রায় কোশ্চেন সলভ করে ফেলেছি। কেন? কারণ এইটাই তো আমরা করছিলাম, এটাই তো আমাদের কাছে ছিল যে এরকম ভাবেই তো আমরা মানে কোশ্চেনটা করছিলাম যে একটা তাপ প্রয়োগের ফলে হচ্ছে তোমার কাছে যেটা সলভ করা যাচ্ছে কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে সেই অনুযায়ী আমরা করছিলাম। তাহলে এখন আমি আলটিমেটলি বলতেই পারবো যে এইখান থেকে যা যেরকম ভাবে আছে সেই অনুযায়ী তাহলে একটা বৃত্ত আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমার দরকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি দরকার হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রও আমরা জানি। তাহলে ধাতব পাতের ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিচ্ছি মনে মনে, ঠিক আছে? তাহলে একটা ধাতব পাত তার ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল বলেছে বাবা, তাহলে ক্ষেত্রফল ডেফিনেটলি আমি বলতে পারবো এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে আমার কি দরকার, ডিএডিটি দরকার। কেন ডিএডিটি কেন দরকার? কারণ আমাকে এখানে বলেছে ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পায়, তাহলে ডিএ বাই ডিটি এটা আমার দরকার। তাহলে ডিএ বাই ডিটি, তাহলে পাই কনস্ট্যান্ট বাইরে এলো, আর স্কোয়ারের ডেরিভেটিভ 2r, তাহলে এটা 2r তৈরি হলো। তাহলে 2r যদি তৈরি হয়, তাহলে যেহেতু এখানে 2r হয়েছে কিন্তু আমি তো বাবা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে ডিআর ডিটি। এবার আর এর পরিবর্তন কি বলেছে, দেখো বাবা ডিআর ডিটি ডেফিনেটলি বলেছে 0.002, কারণ আর এর বৃদ্ধিটা বলেছে 0.002, তাহলে ডিআর ডিটি কত, 0.002। তাহলে আমি যদি এখানে পুট করি তাহলে ডিএ ডিটি আমার ফাইন করতে হবে। তাহলে এখন আমি বলতে পারবো যে আর এর ভ্যালু কত বলেছে বাবা, 14 বলেছে। তাহলে আর এর ভ্যালু যদি 14 হয় তাহলে আমি এখন 2 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু 14, তখন ডিআর ডিটি চেয়েছে, তাহলে এটা 0.002 আছে। তাহলে 7 2 যা 14, তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে 88 ইন্টু 0.002, তাহলে 176, তাহলে 0.176, তিনটের আগে পয়েন্ট হবে, তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এগুলো আমরা লাস্ট প্রথম 20 সাম যেগুলো করেছিলাম তার মধ্যেই এটা ছিল। যাই হোক, এবার কোয়েশ্চেন নাম্বার আমরা তারপরে 4-এ আসবো। 4 কি বলেছে দেখো, বলছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার 4। তার মানে সরি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বলেছে মানে কি দেখো, আগে বলি যে আমার কাছে কোয়েশ্চেন নাম্বার 4 করছি আমরা, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হার, তার মানে কি বাবা, ওয়াই এর পরিবর্তন এক্স এর সাপেক্ষে, তার মানেই তো ডিওয়াই ডিএক্স। এটা কত বাবা, এটা বলেছে 4। ক্লিয়ার? তারপরে বলেছে দেখো কোয়েশ্চেনে যে প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তন আবার 12, তার মানে ওয়াই এর পরিবর্তন টাইমের রেসপেক্টে কত, 12, এটাও বলে দিয়েছে। এবার বলছে প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তন কত, এটা আর কি বলবো, এটা তো একদম পাতি। এক্স এর পরিবর্তন বলেছে প্রতি সেকেন্ডে, তাহলে টাইমের রেসপেক্টে, তাহলে আমার ডিএক্স ডিটি দরকার। তাহলে বাবা এটা তো তোমাকে শিখিয়েছি, ডিএক্স ডিটি মানে কি, ডিএক্স ডিটি মানে ডিএক্স বাই ডিওয়াই, চেন রুল অ্যাপ্লাই করো, ইন্টু ডিওয়াই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিওয়াই মানে এটাকে উল্টে দাও, 1/4 ইন্টু ডিওয়াই ডিটি কত পেয়েছো, 12, তাহলে 4 3 12, তাহলে 3 আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। দেখেছো কত সহজ। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 আমরা আসি, দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি বলতে চেয়েছে, দেখো আমি বলি। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 12, ভালো করে কোয়েশ্চেন বোঝো। কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 12, এটা হচ্ছে y এর ভ্যালু। ক্লিয়ার? মানে y এর ফাংশন হচ্ছে এটা। x এর মান 2 থেকে পরিবর্তিত হয়ে 1.99 হয়, তাহলে y এর আসন্ন পরিবর্তন কত? তাহলে x এর মান 2 থেকে পরিবর্তন হয়ে কত হয়েছে বাবা,
2 থেকে পরিবর্তন হয়ে 1.99 হয়েছে। তাহলে খুব ভালো একটা কোয়েশ্চেন। তাহলে ওয়াই এর পরিবর্তন আমাকে জানতে চেয়েছে। তাহলে তাই যদি হয় তাহলে আমি এটা কি রেসপেক্টে এগোবো? তাহলে এক্স এর পরিবর্তন যেহেতু বলেছে 1.99 2 থেকে 1.99 হয়েছে, এটা কার পরিবর্তন বাবা? এটা ডেফিনেটলি এক্স এর পরিবর্তন। তাহলে এক্স এর পরিবর্তন যদি এটা হয় তাহলে আমার কাছে এখানে কি কি মানে কিভাবে জানতে হবে যে এর পরিবর্তনটা কি? তাহলে এর পরিবর্তন দেখো আমরা আরামসে বলতে পারবো কিরকম। আমাদের কাছে x⁴ আছে -12 আছে, তাহলে পরিবর্তন মানে কি? এক্স এর রেসপেক্টে চেঞ্জ। তাহলে আমি এখন বলতে পারবো dy dx কত হবে? 4x³ হবে। আর 12 এর ডেরিভেটিভ কত? ডেফিনেটলি 0। তাহলে এখন আমি dy ইকুয়াল টু কি পাবো? 4x³ dx। আর এটা আমি বলেছি এটা কি হয়? del y ইকুয়াল টু 4x³ del x। তাহলে এটা এলো। এবার ভালো করে বোঝো। তাহলে x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2 বলতে, তাহলে x ইকুয়াল টু 2 বলতে পরিবর্তনটা তাহলে কত আমরা দেখতে হবে? তাহলে ভালো করে দেখো, এই জায়গাটায় বোঝো, এই জায়গাটা কিভাবে বলছি বোঝো। x ইকুয়াল টু 2 ছিল, তাহলে হলো কত বাবা? হলো x ইকুয়াল টু 1.99। এটা হয়েছে। তাহলে পরিবর্তনটা কত? ডেল এক্স। তাহলে ডেল এক্স কত হবে? ডেল এক্স ডেফিনেটলি হবে, পরিবর্তন হবে 1.99 পরে হয়েছে মাইনাস আগেরটা। তাহলে সাবস্ট্রাক্ট করলে ডেফিনেটলি তুমি বলবে স্যার এটা 0.01 হবে। তাহলে এটা আমি ডেল এক্স বা এক্স এর পরিবর্তন পেলাম। তাহলে এই রেসপেক্টে এবার ডেল ওয়াই কত পাবো? ডেল ওয়াই পাবো 4 × x³ তাহলে 4 × x³ যদি হয় তাহলে x³ বলতে x এর ভ্যালু তো ছিল 2, তাহলে 2 এর কিউব। ডেল এক্স বলতে পরিবর্তন কত হয়েছে? -0.01। তাহলে 2 এর কিউব মানে 8, তাহলে 32 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 32 হবে। তাহলে 0.32 হচ্ছে আমার -0.32 অ্যান্সার। আশা করি খুব ভালো বুঝেছো। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 11-এ কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, ও আমরা করলাম 5, তাহলে 5 যদি হয় কোয়েশ্চেন নাম্বার 6-এ আসবো। তারপর 11টা বলছি, একটু স্কিপ করব। 11টা ফার্স্ট বলবো ভাবছিলাম। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার এবার তাহলে 5টা বলি, সরি 6টা বলবো। 6 কি আছে দেখো, y² ইকুয়াল টু 8x। এটা কি? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। y² ইকুয়াল টু 8x, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। ভালো করে বোঝো। তাহলে y² ইজ ইকুয়াল টু 8x, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। এবার বলছে একটি কণা এই প্যারাবোলার উপর মুভমেন্ট করছে। তার মানে কি হচ্ছে বাবা? এইটা তো প্যারাবোলা একটা দেখতে এরকম হয়। একটা পয়েন্ট বা পার্টিকেল এর উপর মুভ করছে, কখনো এখানে আছে, কখনো এখানে আছে, কখনো এখানে আছে, এখানে আছে, এইভাবে মুভ করছে একটা পার্টিকেল। এবার বলছে এর উপরে, মানে এই প্যারাবোলার উপরে বা অধিবৃত্তের উপরিস্থ যে বিন্দুতে কোণার ভুজ এবং কোটির বৃদ্ধির হার সমান, মানে দুটোরই বৃদ্ধির হার সমান, তাহলে এর উপরে কোটি এবং ভুজ দুটোর বৃদ্ধির হার সমান, সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে একদম সহজ। তাহলে তাহলে আমরা সাধারণত কি জানি? এক্স ওয়াই হচ্ছে বিন্দু হয়, তাহলে এটাকে বলা হচ্ছে ভুজ এবং এটাকে কোটি। তাহলে আমি বিন্দুটাকে ধরে নিলাম x1 y1, তাহলে বিন্দুটা আমি ধরছি x1 আর y1, এই দুটো বিন্দু। এবার এই বিন্দুটা এই কোণের বেগ কি হবে? আমার বলছে যে এর পরিবর্তনের হার, তাহলে ভুজের পরিবর্তনের হার কত? dx dt। আর কোটির পরিবর্তনের হার কত? dy dt। তাহলে এটা কোন বিন্দুতে বলেছে? x1, y1 বিন্দুতে। আর এটা কোন বিন্দুতে হবে? x1, y1 বিন্দুতে। তাহলে dx dt x1, y1 বিন্দুতে। তাহলে dx dt x1, y1 বলতে, এবার তাহলে dx dt বলতে x এর চেঞ্জ। তাহলে t এর রেসপেক্টে x এর চেঞ্জ তাহলে কত হবে বাবা? ডেফিনেটলি ভালো করে বোঝো। তাহলে এখানটায়, এখানে এইটার রেসপেক্টে dx dt বার করবো এবং dy dt বার করে এখানে পুট করব, তাই না? তাহলে এখানটায় এর ডেরিভেটিভটা আমি রাফে করে নিচ্ছি। তাহলে দেখো এর ডেরিভেটিভ যদি রাফে করে নিই, তাহলে y² ইকুয়াল টু তোমার কাছে ছিল কত?
8x, তাহলে y স্কোয়ার ডেরিভেটিভ 2y dy dt ইকুয়াল টু 8, তাহলে বা dy dx বা dy dt যদি বলি তাহলে 8 বাই এটা হলো। তাহলে এখন এই রেসপেক্টে ভালো করে বুঝবে, তাহলে এখন এই রেসপেক্টে যদি বলি তাহলে এটা হবে তাহলে 2y dy dt, আর এটা 8 dx dt। ভালো করে বোঝো, 2y dy dt আর এটা হচ্ছে 8 dx dt, তাহলে এই দুটো ভ্যালু তো সমান। dy dt র এই পয়েন্টে ভ্যালু, di dt আর dx dt দুটো পয়েন্টে ভ্যালু সমান। তাহলে এই দুটো পয়েন্টে যদি ভ্যালু সমান হয় তাহলে এখানটায় কোন পয়েন্ট x1 এবং y1, তাহলে আমি এখন বলতে পারবো 2y1, ভালো করে বোঝো, 2y1 ইকুয়াল টু 8, 2y1 ইকুয়াল টু 8। এবার তুমি বলবে কেন? কারণ কারণ দেখো dy dt আর dx dt দুটো ভ্যালুই x1 y1 পয়েন্টে ইকুয়াল, এটা কোশ্চেনে গিভেন ছিল। তাহলে সেই রেসপেক্টে যদি বলি 2y1 ইকুয়াল টু 8, তাহলে y1 এর ভ্যালু কত? 2 4 8, তাহলে 4। এবার বলবে যে স্যার x1 এর ভ্যালু আমি জানি না। x1 y1 এই x1 y1 পয়েন্টটা কার উপর আছে? এইটার উপর আছে। তাহলে আমি পুট করে দেই y1 স্কোয়ার ইকুয়াল টু 8x1, তাহলে y1 যদি পুট করো তাহলে এটা 4 স্কোয়ার ইকুয়াল টু 8x1, তাহলে x1 ইকুয়াল টু 16, তাহলে 8 দুগুণে 16, তাহলে x1 এর ভ্যালু 2 আর y1 এর ভ্যালু 4। তাহলে বিন্দুটা কত? 2,4। তাহলে এটা একটা বিন্দু হয়ে গেল। তাহলে 2,4 আমার কাছে বলেছে, শুধু অনলি বিন্দুটা কি হবে? তাহলে বিন্দুটা কিন্তু হবে 2,4। দেখো আমি কিন্তু বিন্দুটা পেয়ে গেছি। তাহলে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে বিন্দুটা কি হবে, মানে ভুজ এবং কোটিটা কি হবে। চলো এবার আসি কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 বলি, 7টাও স্কিপ করব ভাবছিলাম কিন্তু করে দিচ্ছি। দেখো কোনোটাই স্কিপ করছি না, বাদ বাকিটা একটু প্র্যাকটিস করবে তোমরা। বলেছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে √3 সেমি হারে এবং ক্ষেত্রফল বলেছে 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়। তার মানে ক্ষেত্রফলেরও পরিবর্তনের হার বলেছে আর বাহুরও পরিবর্তনের হার বলেছে, যে এটা হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে আমি এই কোশ্চেনটা সলভ করব কি করে? তাহলে চলো, আমার কাছে কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 6 না সরি 7, কোয়েশ্চেন নাম্বার 7 আমাকে বলেছে তাহলে সমবাহু ত্রিভুজ আমি জানি না, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাই আমি প্রত্যেকটা বাহুকে এ হিসাবে ডিনোট করছি। তাহলে এ হিসাবে যদি ডিনোট করি তাহলে এখন ভালো করে বোঝো, ডিএ বাই ডিটি এটা ইকুয়াল টুই বলেছে √3। এবার তুমি বলবে কেন? কারণ আমাকে বলেছে বাহু প্রতি সেকেন্ডে √3 পরিবর্তন হয়, তাহলে ডিএ বাই ডিটি ইকুয়াল টু √3। আবার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বলেছে যদি এস ধরি ডিএস ডিটি এটা ইকুয়াল টু 12 বলেছে, ক্ষেত্রফলও 12, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, আমরা অসুবিধা নেই। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এস সমান সমান কি জানি বাবা? √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে আমি এবার ডেরিভেটিভ করি ডিএস ডিটি, তাহলে √3/4 লিখলাম, এ স্কোয়ারের ডেরিভেটিভ 2a ডিএ ডিটি হবে, ডেফিনেটলি এটা হবে 2 2 যা 4। তাহলে ডিএস ডিটির ভ্যালু কত জানো? 12। তাহলে 12 যদি জানো, √3/2 ইন্টু এ, এবার বলো ডিএ ডিটি তুমি কি জানো? √3 জানো, তাহলে এটা √3। তাহলে এখন আমি এ ইকুয়াল টু বলতে পারবো 12 ইন্টু 2/3, 3 4 12, তার 4 দুগুণে কত? 8। তাহলে 8 সেন্টিমিটার কিন্তু বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে হচ্ছে এটাই হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আমি একটুখানি স্কিপ করে যাই। দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 7টা সলভ করলাম। এবার 8টা আই থিঙ্ক তোমরা পেরে যাবে, কারণ আমি একটুখানি বলি 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি বৃদ্ধি পেয়ে কিউ এর ভ্যালু জানতে চেয়েছে, কিউ এর ভ্যালু বলে দিয়েছে। এবার বলছে যে ওখানে আপেক্ষিক তাপ বলেছে 50 ডিগ্রি সেলসিয়াস হলে জলের আপেক্ষিক তাপ কত? তাহলে তুমি কি করবে? ওই কিউটাকে ডেরিভেটিভ করবে, করে এবার টি এর জায়গায় 50 বসিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করে নেবে। ওটা আমি আর বলছি না, ডেরিভেটিভ করবে, করে 50 ভ্যালুটা পুট করে দেবে। আমি আসি কোয়েশ্চেন নাম্বার 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9টা বেশ ভালো একটা সাম। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 আগে বলে নিই। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে একটু বোঝো। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে যে
একটি উল্টানো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির জলাধার 24 ইঞ্চি হচ্ছে তার উচ্চতা, আর ভূমির ব্যাস 12 ইঞ্চি। জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি জল ঢালা হয়। এবার বলছে উচ্চতা যখন 10 ইঞ্চি হবে তখন জলতলের উচ্চতা কি হারে বৃদ্ধি পাবে। তাহলে আমি এই এক্ষুনি এইরকম একটা ডায়াগ্রামের সাম আমি তোমাকে করিয়েছি, এই একটু আগেই করালাম। এরকম একটা ডায়াগ্রামের সাম যেটা কিনা ওরকমই ছিল। তো সুতরাং আমি ওইভাবেই আমি বলি যে এটা কিভাবে কি করবে। তাহলে 24 হচ্ছে তার উচ্চতা। তাহলে আমি একটা ডায়াগ্রাম আঁকি, দেখো, যেটা কিনা ওই উল্টানো একটা শঙ্কু আকৃতির হবে। তাহলে উল্টানো শঙ্কু আকৃতির যদি হয় তাহলে এরকম দেখতে। তাহলে এই যদি একটা শঙ্কু হয় তাহলে শঙ্কুর এরকম দেখতে হবে। তাহলে উল্টানো শঙ্কু আকৃতির, এর মধ্যে কোথাও একটা কিছুটা জল আছে, ঠিক আছে। তাহলে এরকম দেখতে। দেখো, তাহলে এই হচ্ছে আমার কাছে পুরোটাই শঙ্কু আকৃতির দেখতে একটা জলতল, যেটায় হচ্ছে কিছুটা পরিমাণ জল আছে। ভালো করে বোঝো। তাহলে এর উচ্চতা, ব্যাসার্ধ সবকিছুই আমার কাছে রেডি আছে। তাহলে আমি সবকিছুই আগে একটুখানি লিখে টিখে নিই, তাহলে এখন আমি বলতে পারবো। তাহলে ভালো করে বোঝো যে এই উল্টানো শঙ্কু আকৃতির জলধারের উচ্চতা হচ্ছে 24, ভূমির ব্যাস 12। তাহলে উচ্চতা 24 আর হচ্ছে ভূমির ব্যাসটা হলো 12, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6। তাহলে এইটুকু আমার কাছে, আমি জানি এইটুকু আমার কাছে আছে। তাহলে একদম পুরোপুরি যদি বলি তাহলে এখান থেকে এই এই ডিস্টেন্সটা পুরোটাই হলো তোমার কাছে এইচ, আর এইটুকুটা আর, তাহলে এইটুকুটা হচ্ছে আর। তাহলে এটা আমি লিখে নিলাম, ঠিক আছে। তাহলে জল কিছুটা পরিমাণে আছে, জল কিছুটা পরিমাণে আছে। এবার আমার কোশ্চেন হলো যে জলের উচ্চতা যখন 10 ইঞ্চি, 10 ইঞ্চি মানে ধরো জলের উচ্চতা বেড়ে বেড়ে 10 ইঞ্চি হয়েছে, তখন জলের উচ্চতা 10 ইঞ্চি, তখন জলতলের উচ্চতা কি হারে বৃদ্ধি পাবে। যখন জলধারের উচ্চতা 10 ইঞ্চি তখন জলতলের উচ্চতা কি হারে বৃদ্ধি পাবে। তাহলে এই হচ্ছে আমার কোয়েশ্চেন। এবার আমি কোয়েশ্চেনটা ধীরে ধীরে এগোই, ভালো করে মন দিয়ে বুঝবে আমি কি করতে চাইছি। দেখো, এখানেও আমার দেখো দুটো ত্রিভুজ কনসিডার হচ্ছে, ভালো করে বুঝবে। এখানেও আমার কাছে কিন্তু দুটো ত্রিভুজ কনসিডার হচ্ছে। আমি একটা নাম দিই, নাহলে তো হয়তো বুঝতে পারবে না। দুটো ত্রিভুজ কনসিডার হচ্ছে, সেই সদিশতার নিয়ম একটু আগে যেমন সদিশতা করেছিলাম, তাহলে এখানেও সদিশতাটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। কিরকম ভাবে, ভালো করে দেখো। আমি একটা নাম দিলাম, এটা হলো এ ও, এটা হচ্ছে তুমি বলতে পারো সি, এটা হলো বি, এটা হচ্ছে ডি। এখানে একটা ব্যাসার্ধ কিছু আছে, না আর বলেছি, তাহলে এটা আর হলে এটা কিন্তু আর হবে না, কিন্তু আরটা আমি ধরে নিয়েছি, কিন্তু আমাকে ব্যাসার্ধ বলেই দিয়েছে, মেন যে শঙ্কুটা তার ব্যাসার্ধ বলেই দিয়েছে। তাহলে এখন আমি সবকটা আগে লিখে নিই। তাহলে ও এ তো তুমি জানো ব্যাসার্ধ, তাহলে ও এ কত হবে, ও এ ডেফিনেটলি 6 হবে। এবার তুমি বলবে কেন, কারণ আমাকে বলেছে যে ব্যাসটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 12 হয় তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে 6 হবে। আচ্ছা, ও বি হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা কি হবে, উচ্চতা ডেফিনেটলি 24 হবে। কেন, কারণ আমাকে বলেই দিয়েছে 24 ইঞ্চি বলেছে। এবার প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি জল ঢালা হয়, তার মানে ডিভিডিটিটা 100 বলে দিয়েছে। তাহলে ডিভিডিটি এটা 100 আমার কাছে গিভেন আছে। তাহলে আমি বাকিটা ক্যালকুলেট করে নেব। এবার দেখো, এখানটায় আবারও আমি সদিশতা অ্যাপ্লাই করতে পারবো। এবার তুমি বলবে কেন, কিভাবে অ্যাপ্লাই করব সদিশতাটা। দেখো, দুটো ত্রিভুজ না, একটা বড় ত্রিভুজ এবং একটা ছোট ত্রিভুজ। তাহলে বড় ত্রিভুজের লম্ব এবং, প্রথমে বড় ত্রিভুজ নাও, বড় ত্রিভুজের লম্ব এবং ভূমি, ভূমি হচ্ছে আর, আর লম্ব হচ্ছে এইচ, তাহলে আর বাই এইচ লিখলাম। ছোট ত্রিভুজের, আচ্ছা এটা তো ছোট মানে
বড় ত্রিভুজটার আমার ভ্যালু যদিও বলে দেওয়া আছে, তাহলে ভ্যালুগুলো আমরা পুট করব। তাহলে বড় ছোট ত্রিভুজের এটা মানে আর তো চেঞ্জ হচ্ছে, আরটা তো ভ্যারিয়েবল, এইচটাও কিন্তু ভ্যারিয়েবল, এইচটা চেঞ্জ, আমি এইটা এইচ ধরেছি মানে এইচ সবসময় এটা হবে এমন নয়, এখান থেকে এইটুকুটাও এইচ হবে এবং এটাও আর হবে। আর বড়টার তো ফিক্সড, বড়টা বলেই দিয়েছে যে ব্যাসার্ধ 6 আর উচ্চতা 24। তাহলে এটা যদি ছোটটার হয়, তাহলে ছোটটার এটা আর আর এটা তাহলে ভূমি বাই লম্ব, তাহলে বড়টারও ভূমি বাই লম্ব, তাহলে বড়টার এটা 6 এটা 24, তাহলে এটাও সদিশতা কিন্তু অ্যাপ্লাই হলো। তাহলে এখন আমি এখানে বলতেই পারবো 6 4 যদি 24 হয়, তাহলে আর ইকুয়াল টু এইচ বাই 4 হবে। এটা আমার রাখলাম, এটা আমি জানি, ধরে নিলাম যে এটা আমি জানি। তাহলে আয়তন কত বাবা? ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ হবে। ক্লিয়ার? তাহলে এবার আর এর ভ্যালু তো তুমি জানো, এবার ঘটনা হলো আর এর ভ্যালু কেন বসাবো? আমি তো চাইলে এইচ এর ভ্যালুও বসাতে পারি। দেখো বাবা, এইচ কিন্তু রাখতে হবে, কারণ আমাকে প্রশ্নে বলেই দিয়েছে যে উচ্চতা কি হারে বৃদ্ধি পায়, তার মানে ডিএইচ ডিটি তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে এইচটা রাখবো, আর এর ভ্যালু পুট করবো। তাহলে ভি ইকুয়াল টু 1/3 পাই, আর এর ভ্যালু এইচ বাই 4 এর হোল স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার বাই 16 ইন্টু এইচ। তাহলে এখন আরো ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখলে পাই, আচ্ছা 16 3 48 হবে, পাই এইচ কিউ হবে। তাহলে এখন যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে ডিভি বাই ডিটি এটা ইকুয়াল টু 1/48, পাই কনস্ট্যান্ট, এইচ কিউব বলে কি হবে বাবা? 3h স্কোয়ার ডিএইচ ডিটি হবে। তাহলে এটা হলো। এবার কোশ্চেনে আমাকে বলেছে, দেখো সব কিছু বলে দিয়েছে। কি কি সব কিছু বলে দিয়েছে? তোমার সব কিছু গিভেন আছে, তুমি শুধু বসাও, বসালে অঙ্ক হবে। কি বলেছে? ডিভিডিটি, ডিভিডিটি মানে আয়তনের চেঞ্জ কত? 100 বলেছে, 1/48 আছে, পাই রাখলাম ইন্টু 3 আছে, এইচ কত? কোশ্চেনে বলেই দিয়েছে যে 10 ইঞ্চি। দেখো কোশ্চেনে বলেই দিয়েছে যে এটা হবে 10 ইঞ্চি এইচ, তাহলে মানে এটা 10 এর স্কোয়ার হবে, মানে 100 হচ্ছে, ইন্টু ডিএইচ ডিটি, আমার তো ডিএইচ ডিটি দরকার, তাহলে 100 100 ক্যান্সেল আউট করো, 3 16 48, দেয়ার ফোর ডিএইচ ডিটি ইকুয়াল টু 16 বাই পাই আমার কারেক্ট অ্যান্সার। দেখো খুব ভালো একটা অঙ্ক, খুব ভালো। এবার আমরা কোশ্চেন নাম্বার হচ্ছে 10-এ যাব। কোশ্চেন নাম্বার 10-এ ভালো করে বুঝবে কি বলেছে। ভূমি সমতলে পর্যবেক্ষক থেকে 50 ফুট দূরে একটি বেলুন সেকেন্ডে 5 ফুট বেগে উলম্বভাবে উপর দিকে ওঠে। ক্লিয়ার? এবার বলছে যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফুট, তখন সেটি কত বেগে পর্যবেক্ষক থেকে দূরে থাকবে? পর্যবেক্ষক মানে তুমি যদি বেলুনটিকে দেখো, তাহলে তুমি হচ্ছে পর্যবেক্ষক, মানে তুমি পর্যবেক্ষণ করছো, তাই তুমি পর্যবেক্ষক। তাহলে এবার আমি এখানেও একটা ছোট করে ডায়াগ্রাম ড্র করি, তাহলে দেখবে ক্লিয়ারলি পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তো দেখো, তাহলে আমি যদি একটা ডায়াগ্রাম ড্র করি, তাহলে এই হচ্ছে তোমার কাছে বেলুনটা, এইটা হচ্ছে ভূমি, ভূমি থেকে বেলুনটা এই উপরে আছে। এবার তুমি এই বিন্দু থেকে দেখছো, তার মানে তুমি হচ্ছে ওইটার পর্যবেক্ষক, তাহলে তুমি এখান থেকে দেখছো। এবার প্রশ্ন হলো বেলুনটা যখন ভূমি থেকে 120 ফুট ওপরে, তখন কি বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যাবে? তাহলে কি বেগে দূরে সরে যাবে, তার মানে পর্যবেক্ষক দেখছে এখান থেকে দূরে সরে যাবে কি বেগে, তার মানে আমাকে কি বার করতে হবে সেটা আমি বলি। ধরো এই লেন্থটা এক্স, ভালো করে বুঝবে, প্রত্যেকটা লাইন ভালো করে বোঝো। এটাকে এক্স ভাবছি, এটাকে ওয়াই ভাবছি। তুমি বলবে স্যার এটা কেন কিছু ধরলেন না? এটা হচ্ছে 50। কেন বলছি এটা 50? কারণ দেখো বলেই দিয়েছে যে 50 ফুট দূরে আছে, বেলুনটির বেগ 6 ফুট। তাহলে এবার ভালো করে বুঝবে, এ কিন্তু এখান থেকে উপরে উঠছে, তার মানে ছিল কিন্তু এই বিন্দুতে, এখন এখান থেকে উপরের দিকে উঠছে। তাহলে এই পর্যবেক্ষক দাঁড়িয়ে আছে এখানে, সেই ঘুড়ি ওড়ানোর মতো কেস। তাহলে এখানে ও দাঁড়িয়ে দেখছে বেলুনটিকে, তাহলে বেলুনটি কত দূরে সরে যাবে? তাহলে এই ওয়াইটাই তো দূরত্ব, তার মানে তো ডিওয়াই ডিটি তোমার কাছে জানতে চেয়েছে। আর বেলুনটি যেহেতু উঠছে, তাহলে তুমি এখন বলতে পারবে যে স্যার ডিএক্স ডিটি মানে কি?
ডিএক্স ডিটি মানে হচ্ছে 6 হবে। কেন 6 হবে, কেন 6 বললাম? কারণ 6 মিটার আমাকে বলছে, দেখো 6 মিটার/সেকেন্ড বেগে উঠছে, মানে 6 মানে ডিএক্স ডিটিটা যেহেতু এইটা তো উপরের দিকে উঠছে, তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু 6, আর ডিআই ডিটি বার করলে আমার অঙ্ক শেষ। তাহলে এই হচ্ছে আমার কাছে কোয়েশ্চেন। এবার একটা জিনিস বলে রাখি শুরুতেই, তাহলে এখানটায় আমি কি বলতে পারবো শুরুতেই, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এক্স এর ভ্যালু তুমি জানো, প্রশ্ন করো কেন? কারণ হলো এক্স এর ভ্যালু 120, কারণ 120 ফুট উপরে কিন্তু বেলুনটা আছে। তাহলে এটা 120 হলো, তাহলে 120 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে কি পাবো আমরা জানি না, তবে চেষ্টা করব বার করার। 14400 প্লাস 55 মানে 2500, তাহলে ডেফিনেটলি 144 আর 25 169, তাহলে 130 হবে অ্যান্সার। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 130। তাহলে 130 হচ্ছে ওয়াই এর ভ্যালু। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো অসুবিধা আমার কাছে নেই। তাহলে আমি এবার ক্যালকুলেট করব, আবারও এই ইকুয়েশনটায় চলে আসি। ইকুয়েশনটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 50 তার হোল স্কোয়ার। ডেরিভেটিভ করে দাও, তাহলে 2y আর dy dt হবে। এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, dx dt হবে। 50-এর ডেরিভেটিভ কত পাবা? 0 হবে। তাহলে 2 ক্যান্সেল আউট করো। এবার তুমি বলো আমাকে বার করতে হবে কত? dy dt। তাহলে dy dt এটা ইকুয়াল টু কত হবে? x বাই y dx dt। x এর ভ্যালু তুমি কত জানো? x এর ভ্যালু তুমি এক্ষুনি বলবে যে স্যার x এর ভ্যালু 120। তাহলে y এর ভ্যালু তুমি বার করে রেখে দিয়েছো 130। dx dt মানে কত বাবা? 6। তাহলে 0 0 কেটে দাও। তাহলে 6 যদি হয় তাহলে এটা তুমি বলতে পারবে 12, যেহেতু ক্যান্সেল আউট হবে না, 72/30। এবার অ্যান্সার যেমন থাকবে তুমি সেই রেসপেক্টে করবে সামটা। দেখো আমি কিন্তু কোয়েশ্চেন নাম্বার 10 করে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 10 আমি করে ফেলেছি। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 11 কি কি বলছে। দেখো ভালো করে বোঝো, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 10 এর সাম। কোয়েশ্চেন নাম্বার 10-এ তাহলে তাই বলেছে, 11 আর নেই। তাহলে 11 যেহেতু নেই, তারপরে 11-এর পরে এইবার আমি কতগুলো জিনিস একটু বলে রাখি। যেমন হচ্ছে এবার তোমাকে পুরোটাই পরপর করে আসতে হবে। যেমন হলো তোমার কাছে ওই বাম পক্ষ স্তম্ভ বেলানো, এগুলো বাড়িতে করবে সবকটাই। এবার আশা করি পুরোটাই পেরে যাবে। তবে কিছু জিনিস আমি একটু বলে দেবো। কিছু জিনিস বলতে কয়েকটা জিনিস বলে দেবো যেটা কিনা তোমাদের এই বামপক্ষ ডান পক্ষ মেলাতে গিয়ে কাজে লাগবে, বা মানে করতে অসুবিধা হলেও হতে পারে। সেই ব্যাপারগুলো একটু বলে দিই, যেগুলো হচ্ছে তোমাদের করতে না পারতে পারো। যেমন এগুলোর নিচে কোনো দাগ নাম্বার ছাড়াই লেখো, কারণ আমি বামপক্ষ ডান পক্ষ যেহেতু মিলিয়ে করাচ্ছি না, তাই আমি দাগ নম্বর কিছু দিচ্ছি না। এমনি র্যান্ডামলি করছি, যেটা করতে করতে তোমাদের কাজে লাগবে। তো একদম আমি চলে আসব একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে তোমরা চাইলে ওই বামপক্ষ ডান পক্ষের মধ্যে দেখতে পারো, বা পুরোনো বইতেও এই কোয়েশ্চেনটা থাকলেও থাকতে পারে, সম্ভবত 3 4 দীর্ঘতে এরকম কিছু একটা থাকবে। যাই হোক, আমাকে কি কি বলেছে আগে বলে নিই। দেখো এগুলো সব বামপক্ষ ডান পক্ষ করতে গিয়ে কাজে লাগবে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল আছে। এটা ট্রায়াঙ্গেল, কোন কি কি ট্রায়াঙ্গেল বলছে? এ বি সি, এটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলের লেন্থ আছে। লেন্থ বলতে কিরকম না, ধরো এটা এ বি সি, তাহলে এ বি আর এটা সি। এবার বলছে যে সি বাহু আর এর হচ্ছে সি কোণ, ভালো করে বোঝো। এর সি কোণ কোনটা? এটা। এর অপোজিটে থাকে সি বাহু। বি কোণ কোনটা? এটা। বি এর অপোজিটে বি বাহু। এর অপোজিটে থাকে হচ্ছে এ বাহু। এরকম হচ্ছে থাকে একটা ট্রায়াঙ্গেলের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এবার বলছে এর সি কোণ এবং সি বাহু এই দুটো অপরিবর্তিত আছে। এবার প্রশ্ন হলো অপরিবর্তিত আছে মানে কি? যাদের কিন্তু পরিবর্তন নেই, যারা কিন্তু কনস্ট্যান্ট, বা এদের ডেরিভেটিভ করলে এদের ডেরিভেটিভটা শূন্য আসবে। তাহলে এরা দুটো কনস্ট্যান্ট আছে, কে কে? অ্যাঙ্গেল সি বা কোণ সি, আর এর অপোজিটে বাহু হচ্ছে সি। এই দুটো বাহু এরা হচ্ছে দুটো অপরিবর্তিত আছে। এবার এখানে আমি কতগুলো জিনিস বলতে পারি সেটা একটু বোঝো। এখানে কতগুলো জিনিস বলতে দুটো তিনটে জিনিস আমার এখানে বলতে পারি। ভালো করে দেখো,
এখানে আমি বলতে পারবো যেহেতু এই একটা বাহু না, তাহলে এখানটায় আমি বলতে পারবো যে এইটা এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। এটা পারবে না বলে বলছি, এবং এই টার্মটা মনে রাখবে। এ বাই সাইন এ বি বাই সাইন বি ইকুয়াল টু আমি বলতে পারবো সি বাই সাইন সি। আর এটা সমান সমান 2r হয় সর্বদা, এটা সবসময় হয়। আরটা কি? আর হলো এইটার পরিবেশার্ধ, মানে এইটাকে ঘিরে যদি একটা বৃত্ত হয়, তার ব্যাসার্ধ হচ্ছে ওই আর, মানে পরিবৃত্তের ব্যাসার্ধটা আর হয়। মানে আমি ডায়াগ্রামটা একটু ভালো করে করি। এইটা যদি ঘিরে একটা তুমি বৃত্ত তৈরি করো না, বৃত্ত তো হচ্ছে না, এটা দেখতে কুমড়োর মতো লাগছে, কিন্তু মনে মনে ভেবে নাও এটা একটা বৃত্ত। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধটা হলো আর, যেটা কিনা এই আর। এটা সব সময় হয়, এইটা মনে রাখবে, এটা এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু হেল্প করবে। এবার প্রশ্ন হলো এটা কোত্থেকে পেলাম? এটাও কিন্তু পেলাম ক্লাস 11-এর ট্রিকোনোমেট্রি থেকে। ক্লাস 11-এর ট্রিকোনোমেট্রির শেষ চ্যাপ্টার ছিল এটা। যাই হোক, ভুলে গেলেও অসুবিধা নেই, শুধু এটুকু মনে রাখো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হয়। তাহলে এখন এ বাই সাইনে এটা সমান সমান আমি 2r বলতে পারি। আবার বি বাই সাইন বি এটা সমান সমান 2r বলতে পারি। আর একটা বলতে পারি, কিন্তু আরেকটা নেব না, যেহেতু এটা ডেরিভেটিভ করলে 0 আসবে, কারণ এটা কোনো চেঞ্জ নেই। বলেছে অ্যাঙ্গেল সি আর বাহু সি এই দুটোর পরিবর্তন হয় না, বা এই দুটো কখনো পরিবর্তিত হবে না। তাহলে এইভাবে আমি বলতে পারবো। এইবার আমি যদি এখন বলি যে এটা মানে কি, এ ইকুয়াল টু 2r সাইন এ হবে। এখন ডেরিভেটিভ করো, তাহলে ডিএ, তাহলে ডিএ যদি হয় 2r কনস্ট্যান্ট বাইরে, সাইনের ডেরিভেটিভ কসে আর একটা ডিএ। কারণ আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেটা তো জানি না, তাই আমি একটা ডিএ দিয়ে দিলাম। মানে ডিএ বাই ডিটি যদি হয় সেই ডিটি, কারণ কার রেসপেক্টে করছি আমি বলিনি। বি ইকুয়াল টু সেম ভাবে এটা হবে 2r সাইন বি। তাহলে এখন ডিবি ইকুয়াল টু বলতে পারবো 2r কনস্ট্যান্ট বাইরে, সাইন বি এর ডেরিভেটিভ ডেফিনেটলি হবে কত? কস বি তৈরি হবে। তাহলে এটা একটা হবে ডিবি। তাহলে আমার তৈরি হয়ে গেল ডিএ, হয়ে গেল ডিবি, পেয়ে গেলাম। এবার ভালো করে বোঝো, এখন আমি এই দুটো জায়গা থেকে কি বলতে পারবো? এখান থেকে ডিএ বাই কসে লিখলাম, ইকুয়াল টু 2r ডিএ হবে। আর এখানটায় ডিবি বাই কস বি লিখলাম, ইকুয়াল টু হবে 2r ডিবি। এটা হলো। তাহলে এখন ডিএ বাই কস এ প্লাস ডিবি বাই কস বি, এটা ইকুয়াল টু 2r, দুটো যোগ করছি অ্যাকচুয়ালি, প্লাস 2r ডিবি। তাহলে 2r যদি কমন নাও, তাহলে এটা মানে কি? এটা মানে ডেফিনেটলি হবে ডি অফ এ প্লাস বি। এবার এইটা তো একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ বলতে আমরা কি জানি? ত্রিভুজের তিনটে কোণের যোগফল 360 হবে। তাহলে তিনটে কোণের যোগফল যদি 360 হয়, তাহলে আমি এ প্লাস বি এটা ইকুয়াল টু লিখতে পারবো পাই বা 180 মাইনাস সি। এবার দেখো পায়ের ডেরিভেটিভ 0, সি এর ডেরিভেটিভও 0। এবার তুমি বলবে কেন স্যার, কি করে 0 হলো? কারণ সিটা তো কনস্ট্যান্ট, বা এটা অপরিবর্তিত কোশ্চেনে বলেই দেওয়া আছে, তাহলে এটার ডেরিভেটিভ 0। তাহলে দেখো কিন্তু আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, আশা করছি। এবার চলে আসবো এরই আন্ডারে আরো একটা কোশ্চেন এইভাবেই আসে। তো আমি এটা মানে এইটাকে পরে পরে কন্টিনিউশন করছি, দুটো কোশ্চেন সেম ভাবে আসে, ভালো করে দেখো। এবার আমি বলছি আবার সেম ভাবে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি, এটা আরো একটা কোশ্চেন। সাইন বি ইকুয়াল টু 2r। এবার তুমি বলবে স্যার আরেকটা কেন নিলেন না? ওই যে বললাম সি আর অ্যাঙ্গেল সি ওই দুটো তো কনস্ট্যান্ট, ওই দুটো অপরিবর্তন, ওই দুটো নিয়ে আমি ডেরিভেটিভ করতে পারবো না, তাই এইভাবে আমি রেখে দিয়েছি। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু 2r সাইন এ পাবো, অ্যান্ড বি ইকুয়াল টু 2r সাইন বি পাবো।
তাহলে এই দুটো পেলাম, এ পেলাম এবং একটা বি পেলাম। তাহলে এখন ভালো করে একটু বোঝার চেষ্টা করি আমরা, যে এই জায়গাটা থেকে দুটো তো পেলাম, এবার এই দুটো যদি আমি ইকুয়াল করি তাহলে কি পাবো? এইটার সাথে এটা ইকুয়াল করেছি, এটার সাথে এইটা ইকুয়াল, এবং এই মাঝখানের দুটো মানে প্রথম দুটো যদি ইকুয়াল করি তাহলে এ সাইন বি ইকুয়াল টু বি সাইন এ, এটাও আমি পেয়ে গেলাম। তাহলে আমি এই দুটো পেয়ে গেলাম। ক্লিয়ার? আর কোনো অসুবিধা এই পর্যন্ত রইল না আশা করি। এবার আমি ডেরিভেটিভ করছি। এ সাইন বি এর ডেরিভেটিভ অবশ্যই তুমি বলবে স্যার এটা কস বি ডিবি হবে। বি সাইন বি এর ডেরিভেটিভ কস, সাইনের ডেরিভেটিভ কস এ ডিএ হবে। এবার আমি এটা করছি কি, এই জায়গাটা থেকে ভালো করে বোঝো, ডিবি এর নিচে নিয়ে যাচ্ছি বি কস এ, এর নিচে নিয়ে যাচ্ছি বি কস এ ইকুয়াল টু ডিএ এর নিচে নিয়ে যাচ্ছি এ কস বি। এবার এইটাকে আমি লিখতে পারবো রুট ওভার বি স্কোয়ার কস স্কোয়ার এ, ডিএ বাই এটার জায়গায় লিখতে পারবো রুট ওভার এ স্কোয়ার কস স্কোয়ার বি, এটা লিখতে পারি। এবার এই কস স্কোয়ারটাকে বাবা আমি লিখতেই পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ ডিএ বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি, তাহলে এটা লিখলাম। এবার বি সাইনে মানে কি জানো বাবা? এ সাইন বি, বি সাইনে মানে কি জানো? বি সাইনে, বি সাইনে বলতে এ সাইন বি। তাহলে এখন আমি এইখানটায় ভালো করে বোঝো, এখানে বি, এখানে আমি এ স্কোয়ার আছে, এ সাইন বিটাকে আমি লিখতে পারি বি, বি সাইনে মানে এই মানে আমি লিখতে চাইছি এ সাইন বির জায়গায় বি সাইনে, আর বি সাইনের জায়গায় এ সাইন বি। তাহলে আমি এখন বলতেই পারবো এই জায়গাটা থেকে যে ডিবি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারবো এ স্কোয়ার সাইন স্কোয়ার বি। ক্লিয়ার? ইকুয়াল টু ডিএ বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ই। ব্যাস। তাহলে এই হচ্ছে, এটাও কিন্তু আর একটা প্রুফ আমি বললাম, আরো একটা প্রুফ কিন্তু এটা আমি বলেছি। তাহলে এই জায়গাটাই হচ্ছে আমার কাছে একটু জানতে হবে। আর আমি একটুখানি কয়েকটা জিনিস বলবো, কয়েকটা জিনিস বলতে যেমন হচ্ছে দেখো রুট ওভারের ভ্যালু ফাইন্ড করা, মানে যেটা এরর, আগের দিন আমি লগ দিয়ে একটা সাম করিয়েছিলাম, লগের এরর ফাইন্ড করা করিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? লগের এরর ফাইন্ড করা আমরা করেছিলাম, লগের কি করে এরর ফাইন্ড করতে হয়। সেম ভাবে আর একটা কোয়েশ্চেন আমি বলবো, যে কোয়েশ্চেনটা তোমাকে এখানে এরর ফাইন্ড করতে বলেছে। ভালো করে দেখো, এটাও তোমাকে একটু জানতে হবে, একটা দুটো বললেই হবে লগের মতো করে, না হলে হচ্ছে ওখানকার কোয়েশ্চেন কিন্তু সলভ করতে পারবে না। সুতরাং তোমাকে একটা কোয়েশ্চেন বলেছে রুট ওভার 4 রুট অফ 6 to 7, বলছে এইটার ভ্যালু ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু আমি বলেছি এটাকে সবসময় এফ অফ এক্স কনসিডার করবে। তাহলে এখানটায় আমি ধরে নিই ফার্স্টে এফ অফ এক্স সমান 4 রুট অফ এক্স, তার মানে এক্স এর ভ্যালু 6 to 7 আছে। আচ্ছা এফ ড্যাশ এক্স কত আসছে দেখি, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, তাহলে আমি বলতে পারবো মাইনাস 1/4 এক্স টু দি পাওয়ার সরি মাইনাস হবে না, শুধু 1/4 হবে, এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 মানে মাইনাস 3/4। তাহলে ডেরিভেটিভ আমি ফাইন্ড করে নিলাম। এবার তোমাকে আমি কি শিখিয়েছিলাম, আমি নোট লিখিয়েছিলাম এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এটা ইকুয়াল টু বলতে পারবো এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, এটা তোমাকে শিখিয়েছি আমি। তাহলে এখন দেখো এফ এক্স এর ভ্যালু এক্স টু দি পাওয়ার 1/4, এক্স ড্যাশ এক্স এর ভ্যালু 1/4 এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4, আর এটা হচ্ছে ডেল্টা এক্স। এবার আমাকে কি দরকার বাবা? ডেফিনেটলি
এইটার ভ্যালু দরকার, তাহলে তখন আমি x এর ভ্যালু বসাবো 625, পুট x ইকুয়াল টু 625 অ্যান্ড ডেল x ইকুয়াল টু 2। তাহলে এই দুটো ভ্যালু পুট করব যাতে এটা চলে আসে। তাহলে f of 625 প্লাস 2 বসালাম, তাহলে এখানটায় হচ্ছে x টু দি পাওয়ার, তার মানে 625 হোল টু দি পাওয়ার 1/4 প্লাস 1/4, x এর ভ্যালু হচ্ছে 625 হোল টু দি পাওয়ার মাইনাস 3/4, আর ডেল এক্স এর ভ্যালু ডেফিনেটলি হচ্ছে 2। তাহলে এটাকে আমি ক্যালকুলেট করব, তাহলে এটাকে ক্যালকুলেট করলে কি আসবে, f of 627, এটা মানেই হচ্ছে কিউব রুট অফ 627, এই 4 রুট অফ 627, এটা মানে 5 টু দি পাওয়ার, ক্যালকুলেশন করলে 5 টু দি পাওয়ার 4, তাহলে তার পাওয়ার 1/4 মানে 5, প্লাস এটা হচ্ছে 5 টু দি, এটা হচ্ছে 6 টু 5 আছে, এটাও 5 টু দি পাওয়ার 4 করলে 4 4 কেটে যাবে, তাহলে 1 টু 5 ইন্টু 4 করলে তোমার কাছে চলে আসবে 150, আচ্ছা ইন্টু 2 আছে, 2 2 যা 4 করে দাও, তাহলে 500 মানে 1/250 আসবে, 250। এবার এটা যদি ক্যালকুলেশন করো 1/250, তাহলে 250 করলে 1/25 মানে 0.4, তাহলে 0.04 আসবে, 0.004, তাই না? তাহলে 0.004, দ্যাট ইজ 5.004, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে আমার এটা। তাহলে এইটা হলো এরর ফাইন্ডিং এর ব্যাপার। তার মানে আমি যদি রুট ওভার এটা বলে, আরেকটা আমি তোমাদের বলেছিলাম লগ দিয়ে দেয়, লগটা তো আমি করে দিয়েছি, আরেকটা ধরো সাইন দিয়ে দেয়। সাইন দিয়ে দেখো, আরেকটা কোয়েশ্চেন আমি বলি, সাইন দিয়ে আছে কিরকম, ধরো তোমাকে বললো যে একটা ভ্যালু ফাইন করতে বললো সাইন 62 ডিগ্রি, ধরো এই ভ্যালুটা ফাইন করতে দিয়েছে, তাহলে তুমি y ইকুয়াল টু ধরে নাও, সাইন এক্স, এটা মানে এফ অফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স এটাই এফ ড্যাশ এক্স, এটা মানেই তুমি বলতে পারবে কস এক্স হবে। এবার তুমি যেটা জানো সেটা বসিয়ে দাও, নাও এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এটা ইকুয়াল টুই তুমি জানো এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এফ অফ এক্স বলতে তুমি এটা জানো সাইন এক্স, বসিয়ে দিয়েছো সাইন এক্স, এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স বলতে তুমি জানো এটা কস এক্স পেয়েছো, ডেল্টা এক্স। তাহলে পুট করবে কি, পুট যেহেতু 62, এক্স এর ভ্যালু তোমার জানা, তার মানে 60 ডিগ্রি আর ডেল্টা এক্স কে 2 ডিগ্রি, তাহলে এটা পুট করো, তাহলেই হয়ে যাবে 62। তাহলে এখানে এফ অফ 60 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি করলে ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, এক্স এর জায়গায় 60 ডিগ্রি সাইন 60 প্লাস কস 60, আর ডেল এক্স এর ভ্যালু কত, 2 ডিগ্রি। তাহলে এটা তুমি পেলে। তাহলে এটা যদি পাও, তাহলে এক্স এর ভ্যালু 2। তাহলে এবার দেখো ভালো করে বুঝবে, এইখানে একটা ব্যাপার আছে, এখানে ডিগ্রিকে তোমাকে কনভার্ট করতে হবে। প্রশ্নে বলে দিয়েছে 1 ডিগ্রি মানে 0.017, এটা মনে রাখবে, প্রশ্নে না বলে দেওয়া থাকলেও মনে রাখবে। তাহলে 2 ডিগ্রি মানে 2 ইন্টু 0.017 হবে, তাহলে এটা মানেই হচ্ছে সাইন 62 ডিগ্রি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2 প্লাস cos 62 মানে কত বাবা, ডেফিনেটলি 1/2, 1/2, 1/2 ক্যান্সেল আউট, 0.017 হবে। তাহলে √3 ভ্যালু তুমি জানো 1.732, এবার বাদ বাকিটা তুমি ক্যালকুলেট করে নেবে, নিলে তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে এটা হলো তোমার কাছে যে কোনো একটা ভ্যালু ফাইন্ড করতে হবে, যে কোনো একটা ভ্যালু দেওয়া, আলটিমেট ওভারঅল যেগুলো পারবে না সেই টাইপগুলো বলে দিলাম। এবার বাড়িতে বাকিটা করো, কালকে সকালের মধ্যে করবে, পুরোটাই সলভ করবে।